কলেজে আজকে প্রথম আসলাম। এসএসসি পরীক্ষা দিয়ে আমরা 3টা ফ্রেন্ড একই কলেজে ভর্তি হই। মনে তো একটুখানি আনন্দ আছে, নতুন কলেজে আসছি। হঠাৎ করে দেখি আমার একটা ফ্রেন্ডের প্যান্টের গেট খোলা। তার গেট দিয়ে আমি একটা কলম দিয়ে দিই। আমায় এমন জোরে ধাক্কা দেয়, আমি পেছনে গিয়ে একটা মেয়ের সাথে ধাক্কা খাই। সরি আপু, আমি ইচ্ছে করে দেই নাই। রাকিবে ধাক্কা দিয়েছে আপু। এই যে আপু, আপনার বিশ্বাস না হলে আপনি মেয়েদিকে জিজ্ঞেস করতে পারেন। আরে পুরো কলেজের সবাই ভাবে তাকাই রইল কেন? এই যে আপু, কি হলো? এই যে স্ট্রবেরি, তুমি কি কলেজে নতুন নাকি? দোষ, স্ট্রবেরি কাকে বলছে আপু? মেহেদি দুইজনে একসঙ্গে বলল। আমরা জানি না। ভূতকে বলছি। ও আচ্ছা আপু, আমরা গেলাম। ওইদিকে আয়। না আপু, আমি ভূত ভয় পাই। এ কথা বলে এক দৌড় দিয়ে ক্লাসে চলে যায়। পরে জানতে পারি আমাদের কলেজে ডাকিয়া ওর একটা ছেলেও নাই যে তার হাতের মায়ের খায় নাই। এবং তার বাবা নাকি অনেক ক্ষমতা। তার বাবা সে এলাকার চেয়ারম্যান, আবার আমাদের কলেজের সভাপতি। এগুলো শুনে তো আমি ভয়ে শেষ। রাকিবার মেয়েদি এসে বলছে, দোস্ত, মনে হয় আর আমাদের এই কলেজে পড়তে হবে না। দূর বেটা, সব রাকিবের জন্য হয়েছে। তুই দৌড় দিলি কেন? খাইলে কয়টা থাপ্পড় খাইতি, সেখানে সমাধান করে আসতি। দেখলি মেহেদি, এটা আমার বন্ধু নাকি আমার শত্রু? আমার একটা মেয়ের হাতে মায়ের খাওয়াইতে চায়। চল, আজকে আমরা বাসায় চলে যাই। আজকে কলেজে থাকলে একটা ঝামেলা হবে। দূর বেটা, আজকে প্রথম কলেজে আসলাম, ক্লাস না করে আজকে বাসায় চলে যাব? মেহেদি ঠিকই বলছে, আজকে বাসায় চলে যাই। পরে তিনজনে মিলে অনেক কষ্ট করে বাসায় চলে আসলাম। কিরে, তুই বাসায় চলে আসলি কেন? আর বলো না, তোমার কথা অনেক বেশি অনেক মনে পড়ছিল, তাই চলে আসছি। ফাজলামি করার আর জায়গা পাস না। কি করছস কলেজে, বল সত্যি করে। আরে মা, তেমন কিছু না। রাকিবের ধাক্কা দিছিল, পরে একটা মেয়ের গায়ে পড়ছিলাম। মেয়েটা আমারে ডাক দেয়, আমি তার কথা না শুনে ক্লাসে চলে যাই। সমস্যা হলো মা, মেয়েটার বাবা কলেজের সভাপতি। প্রথম দিন কলেজে যেতে না যেতেই এরকম করছিস। এবার বুঝছিলা আমি কিছু জানি না। তুমি কিছু জানতে হবে না, যাও তো, আমি একটু রেস্ট করি। রাতে ঘুম আসে না, পরে মেহেদিকে কল দিলাম। কিরে, কালকে কি করবি? বুঝতেছি না। আমি নিজেও কিছু বুঝতেছি না, অনেক টেনশনে আছি রে দোস্ত। আচ্ছা, হৃদয় স্যার কি তোকে কল দিছে? না, কই দেয় নাই তো। আচ্ছা, রাকিবকে কল দিছে স্যারে? আমি তো জানি না, তুই কল দিয়ে জিজ্ঞেস করি নে তো। আচ্ছা, আমি কল দিয়ে খবর নিতেছি। তাড়াতাড়ি দেই। মেহেদি পরে রাকিবকে কল দেয়, পরে আমায় কল দেয়। দোস্ত, টেনশনের কিছুই নাই। মানে কি বলস তুই এগুলো? টেনশন না করতে। আরে স্যার তোকে কল দেয় নাই, রাকিবকেও কল দেয় নাই, তার মানে মেয়েটা স্যারের কাছে বিচারই দেয় নাই। সেটাও ঠিক বলছস, কিন্তু কালকে যদি মেয়েটা তার বাবাকে কালকে কলেজে নিয়ে আসে, তখন কি হবে? আচ্ছা, চিন্তা করিস না, এখন ঘুমা, কালকেরটা কালকে দেখা যাবে। আচ্ছা বাই, ঘুমা। আমার কি চোখে ঘুম আসে? পুরা রাত টেনশনে ছিলাম। সকাল হতে না হতে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যাতে আজকে মেয়েটার সাথে কোনোভাবে আমার সাথে দেখা না হয়, এবং তার বাবাকে যাতে কলেজে না আনে, তারপর স্যারদের কাছেও যাতে বিচার না দেয়। অনেক চিন্তা টেনশন নিয়ে আবার বাসায় আসলাম। মা আমার দিকে তাকায়, কথাও বলে না। কারণ কলেজের প্রথম দিনে ক্লাস না করে উল্টো একটা সমস্যা করে বাসায় আসলাম। মা আমার উপর রেগে আছে। মা নাস্তা রেডি করে আমায় ডাক দিল নাস্তা খাওয়ার জন্য। আজকে কি কলেজে যাইবেন নাকি? যাবো তো মা। আপনি তো সবসময় যান, কিন্তু ক্লাসটাই শুধু করেন না। মা, ক্লাস শুরু হলো মাত্র একদিন, তার মধ্যে একটা সমস্যা হয়েছে, এই জন্যই তো আমি বাসে চলে আসলাম। আজকে থেকে ঠিকমতো ক্লাস করব। আচ্ছা, নাস্তা করো আর রেডি হও, কলেজের সময় হয়ে যাচ্ছে। মোটামুটি কষ্ট করে নাস্তাটা খেয়ে নিলাম। ভেতরে ভিতরে তো আমি টেনশনে শেষ। আজকে জানি কি হয়, আল্লাহ ভালো জানে। রাকিবকে কল দিলাম। রাকিব, কই তুই? এই তো রেডি হচ্ছে। আচ্ছা, রেডি হয়ে মেহেদিকে নিয়ে আমাদের বাসায় চলে আয়, একসাথে যাব। আচ্ছা, আমি মেহেদিকে কল দিতেছি। তাড়াতাড়ি আয়, এমনি টেনশনে আছি। আচ্ছা, আসতেছি, আর টেনশন করিস না। তাড়াতাড়ি আয়, কলেজে তাড়াতাড়ি ঢুকতে হবে। তারা দুজনে প্রায় আধা ঘন্টা পরে আসে। কলেজের দিকে রওনা হলাম। অনেক টেনশন নিয়ে কলেজের গেটে এসে পৌঁছলাম। কলেজে ঢুকে চারপাশ তাকিয়ে দেখলাম কোথাও দেখা যায় কিনা। চারপাশে তিনজন মিলে ভালো করে দেখলাম, কোনো দিকে দেখা যাচ্ছে না। ভয় ভয়ে ক্লাসে চলে গেলাম। প্রথম ক্লাস টিচার আসে। আমি একটু ভয়ে ছিলাম, কারণ আবার যদি ডাক দেয়। স্যার এসে ক্লাস শুরু করলো। যাক, কিছু বলে নাই। 1 বাজে ক্লাসে ঢুকছে আর ক্লাস থেকে বাহিরও হই নাই ভয়ে। সবগুলো ক্লাস শেষ, টেনশন একটু কমলো।
ক্লাস থেকে বাইর হতে না হতেই দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। আমরা আস্তে করে ঘুরে পেছন দিকে হাঁটতে শুরু করি। ওই স্ট্রবেরি, এদিকে আয়। আপু আমাকে ডাক দিয়েছেন? এদিকে আয়। আমি ভয়ে ভয়ে সামনে এসে দাঁড়ালাম। আপু, কালকের কাহিনীর জন্য আমি সরি। আপু বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে কিছু করি নাই। রাকিবেরও দোষ নাই। আমরা ফাইজলামি করতে করতে সে ধাক্কা দেয় আর আমি আপনার উপর পড়ে যাই। বড় আপু মেহেদি আর রাকিবকে ডাক দিয়ে বলছে, তোমরা বাসায় চলে যাও। আপু এরা বাসায় চলে যাবে কেন? আমি বলছি তাই। না, তারা যাবে না। আচ্ছা, আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার নিয়ে যাই। আরে না আপু, এরা চলে যাবে। আচ্ছা দোস্ত, তোরা চলে যা। পরে মেহেদি আর রাকিব বাসায় চলে যায়। ওই, কালকে আমি যে তোকে ডাক দিছি তখন দৌড় দিলি কেন? আপু আসলে আমি একটু ভূতকে ভয় পাই তো তাই। ওই, আমি তো শয়তানি করছি। ও আচ্ছা আপু, আগে বলবেন না। স্ট্রবেরি, তুই এত বোকা কেন? আরে আপু আমি তো এমনি। আচ্ছা আপু, আপনি আমাকে স্ট্রবেরি বলেন কেন? এমনি, আমার ইচ্ছে হয়েছে তাই। না, আপনার যা ইচ্ছা হবে তাই বলতে পারবেন না। আমার একটা সুন্দর নাম আছে, হৃদয়। আচ্ছা, তাহলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাই। আরে না আপু, আপনার যা ইচ্ছে তাই বলে ডাকেন, সমস্যা নেই। আমি তো মজা করছিলাম। ও আচ্ছা, মজা করতেছ? আপু। আচ্ছা আপু, আমি বাসায় যাই এখন। কই যাবি? বাসায় আপু, আম্মা টেনশন করবে। আচ্ছা, আন্টির নাম্বারটা দে, আমি ফোন দিয়ে বলে দিতেছি। না থাক, আপনি ফোন দিয়ে বলার থেকে আম্মা টেনশন করুক সেটাই ভালো। ওই, নাম্বার দিতে বলছি না, নাম্বারটা দে। না, দিব না। আচ্ছা থাক, দিতে হবে না, আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাই। আর আপু দিচ্ছি। ধুর, জীবনটাই শেষ। সত্যিই কল দিয়ে বলছে, হ্যালো আন্টি, আপনার ছেলে আমার সাথে আছে, কোনো টেনশন করবেন না। আপু আপনি এটা কি করলেন? যা করছি ভালো করছি, চল আমার সাথে। কই যাব আপনার সাথে? জাহান্নামে যাব, যাবি তুই? না, তুমি যাও, আমি যাব না আপু। ওই, চল বলছি। এ কথা বলে আমার হাতটা ধরে নিচে নিয়ে যায়। পরে গেটের বাহিরে নিয়ে গিয়ে বলছে রিক্সা ডাক দিতে। আমি পারবো না রিক্সা ডাক দিতে। আচ্ছা, তোকে পারতে হবে না, আমি ডাক দিতেছি রিক্সা। এ কথা বলে আপু রিক্সা ডাক দিতে যায় আর আমি এদিক দিয়ে এক দৌড় দিই। ওই, তুই কই যাস? বাসায় যাই। বাই বাই আপু। বাসায় এসে গেট দিয়ে রুমে ঢুকবে এমন সময় মা এসে হাজির। আমারই কে ফোন দিছে? আরে মা, কালকে তোমায় বললাম না একটা মেয়ের কথা, সেই আজকে আমাকে ধরছে। পরে অনেক কষ্ট করে ছুটে চলে আসলাম। ও আচ্ছা। মা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মেয়েদিকে ফোন দিলাম। হ্যালো, আজকে কি হলো পরে? আর বলিস না, আমি আজকেও দৌড় দিয়ে চলে আসছি। আরে কি করলি তুই এটা আজকে আবার? আরে টেনশন করিস না, চিল মামা। আর কালকে আমার বাসায় চলে আসিস, একসাথে কলেজে যাব। আচ্ছা ঠিক আছে, বাই। সকালবেলায় রেডি হয়ে কলেজে চলে আসলাম, 3 বন্ধু একসঙ্গে। রিক্সা থেকে নেমে কলেজের গেট দিয়ে ঢুকবো এমন সময় কেউ একজন আমাকে পেছন থেকে টেনে ধরে। ওই কে? এটা বলে পিছন দিকে তাকালাম। তোর আজরাইল। ও আপু আপনি? আচ্ছা রাকিব, মেহেদি, তোমরা দুজন ক্লাসে চলে যাও, এর সাথে আমার কথা আছে। ওই, তুই এইবার বল কালকে দৌড় দিলি কি জন্য? সরি আপু, আর হবে না এমন। তোকে মাফ করতে পারি, একটা শর্ত আছে। আচ্ছা আপু, বলো কি শর্ত? আজকে সারাদিন আমার সঙ্গে ঘুরতে হবে। আপু আমার ক্লাস। একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না। আপু আমার তো হাজির হবে না, আর মা এসে যদি দেখে আমি কলেজে একদিন হাজির ছিলাম না, মা আমাকে মারবে। মারলে কি হইছে? আচ্ছা যা, আমি হাজিরা দিয়ে দিব তোর, পরে এখন চল। ওকে আপু, কিন্তু আমার কিছু কথা আছে আগে। কি বলবি বল। আপু আমি জানি ঢাকা শহর ঘুরতে অনেক টাকা লাগে, আর আমার কাছে 1 টাকাও নাই। সব টাকা কিন্তু আপনাকে দিতে হবে আপু। আচ্ছা চল, আমি দিব, ভয় পাইস না। এই কথা বলে আপু আমাকে হাত ধরে নিয়ে যায়। আমার নিজের কাছে নিজেকে চোর মনে হচ্ছে, কারণ এত বড় একটা ছেলেকে মানুষকে হাত ধরে নিয়ে যায়। একটু সামনে গিয়ে একটা রিক্সা ডাক দেয়, দুজনে একই রিক্সায় উঠে পড়ি। আপু রিক্সাওয়ালা আমাকে বলছে আমাদেরকে রমনা পার্ক নিয়ে যেতে। আমি মনে মনে চিন্তা করতে থাকি, দূর শালা, সবাই রমনা পার্ক আসে গার্লফ্রেন্ডকে নিয়ে, আর আমার কপাল এত ভালো আমি বড় আপুকে নিয়ে রমনা পার্ক আসলাম। আচ্ছা আপু, আমরা রমনা পার্ক কি জন্য যাচ্ছি? তোর কি মনে হয় আমি তোর সাথে প্রেম করার জন্য তোকে পার্কে নিয়ে যাইতেছি? না, আপনার সাথে প্রেম করার থেকে সারা জীবন সিঙ্গেল থাকবো সেটাই ভালো, মনে মনে বললাম। সত্যি বলতে আদ্রিকা আপুকে যে কেউ দেখলে ক্রাশ খাইবো। কলেজের সবগুলো ছেলে আপুকে প্রপোজ করে, আর সবাই একটা করে থাপ্পড় খাইছে। ও আদ্রিকা হচ্ছে এত সময় থেকে আমি যাকে বড় আপু বলছি তার নাম। আমরা ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? আপু আমরা অন্য কোথাও ঘুরতে যাই।
হয় কোনো কথা নাই, চুপচাপ বসে থাক, আমি যেখানে বলছি সেখানে যাব। আচ্ছা আপু। স্ট্রবেরি। আপু স্ট্রবেরি কেন? আমার সুন্দর নাম আছে হৃদয়। তোকে দেখতে পুরো স্ট্রবেরির মতো, তাই। আর ওই আমার যেটা মন চাইবে সেটাই বলবো। আমি না, বলতে পারবে না? আচ্ছা বলবো না। বলবা না? আমি শুধু প্রিন্সিপাল স্যারের কাছে তোর নামে বিচার দিব। আরে না আপু, আমি তো মজা করছি। তোমার যা ইচ্ছে তাই বলো, আমাকে কোনো সমস্যা নেই। লক্ষ্মী শোনার মতো বসে থাক এখন। কথা বলতে বলতে আমরা দুজন পার্কে এসে পড়লাম। রিক্সা ড্রাইভারকে আপু জিজ্ঞেস করলো ভাড়া কত, সে বলছে 80 টাকা। আমি বললাম মামা, আমাদের কলেজ থেকে তো এখানে 50 টাকা ভাড়া, আপনি 80 টাকা বলছেন কি জন্য? আচ্ছা আপু 60 টাকা দাও। রিক্সাওয়ালা মামা বলতেছে সে নাকি আজকে সকাল থেকে কিছু খায় নাই, আর আজকে আমাদেরকে প্রথম ভাড়া মারলো। পরে আপু এসে তাকে 100 টাকা দেয় এবং বলে কিছু খেয়ে নিতে আর দোয়া করার জন্য আমাদের জন্য। আল্লাহ আপনাদের দুজনকে একসাথে সুখে রাখুক। ওই মিয়া, আপনি কি বলতেছেন এগুলো? আল্লাহ আপনার দোয়া কবুল করুক, এখন আপনি যান। আপু দোয়া কবুল করুক মানে? সে কি বলছে তুমি শুনছো? শুনছি। সে না জেনে বলে ফেলছে, এখন এখানে চিল্লাচিল্লি করে লাভ হবে না। আমার হাত ধরে আপু আবার পার্ক ঢুকে পড়ে। রমনা ঢুকতে তো আর টিকিট লাগে না, তাই সহজে ঢুকে পড়লাম। ভিতরে হাঁটতে লাগলো আর আমাকে সব কিছু দেখাচ্ছে, মনে হয় আমি কিছু চিনি না। হঠাৎ করে একটু দূরে ফুচকার দোকান দেখা যাচ্ছে। আপু আমার হাতে 50 টাকার নোট দিয়ে বলছে ফুচকা নিয়ে আসতে। কি আর করা, ফুচকা নিয়ে আসলাম। আপু ধরেন আপনার ফুচকা। কি বললি? ফুচকা ধরতে বলছি আপু। সেটা তো শুনছি। আর তুই আজকে থেকে আপনি না, তুমি করে বলবি। আপু আর কি কি করতে হবে বলেন একটু। যখন যেটা দরকার হবে আমি সেটা বলে দিব, ঠিক আছে? কি রে, মনে কষ্ট নিলি নাকি? এ কথা বলে আপু আমার গালে একটা কিস করে দেয়। এবার খুশি? আপু কিস দেওয়ার পরে আমার অনুভূতিটা কেমন হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। আপু এটা কি করলা? কই কি করলাম, এখনো তো কিচ্ছু করি নাই। আপু ধুর, ভাল লাগে না। বেশি কথা বললে আরেকটা দিব। আমি সোজা হাঁটা শুরু করি। আদ্রিকা আপু আমাকে পেছন থেকে ডাকতে থাকে। কে কার কথা শুনে আমি সোজা হাঁটতে লাগলাম। আদ্রিকা আপু পেছন থেকে দৌড়ে এসে আমায় ধরলো। কি রে, এত ভাবনিস কেন স্ট্রবেরি? আপু আমি বাসায় যাব। কেন, বাসায় বউ আছে নাকি? আমি তো জানি মানুষের বাসায় বউ থাকলে মানুষ বাসায় থাকে বেশি। আপু আমাকে দেখলে তোমার কোন অ্যাঙ্গেলে মনে হয় বিবাহিত? ওই যে বাসায় যাইতে চাস সব সময়। ধুর আপু, তুমি কিন্তু অনেক ফাজিল। কথা বলে দুজনে আবার হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে প্রায় 2টো বেজে যায়। আমি বলছি আপু খিদা লাগছে তো? আমারও লাগছে। কি খাবি বল? তুমি যা খাওয়া আপু। না তুই বল কি খাবি। আচ্ছা চলো আমরা বিরিয়ানি খাই। দুজনে বিরিয়ানি খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে দুজনে আবার রমনা পার্ক গিয়ে কিছু সময় ঘুরলাম। ঘোরাঘুরি শেষ করে দুজনে আবার কলেজের সামনে এসে নামলাম। আচ্ছা আপু, আমি এবার বাসায় যাই। আচ্ছা তোর ফোন নাম্বারটা দে তো। কেননা আমি তোমাকে দিব না। আচ্ছা থাক, দিতে হবে না, আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাই। আরে না আপু, আমি তো মজা করছি। ও আচ্ছা, মজা শেষ হয়েছে, তাহলে নাম্বারটা দে তোর। 01889222, এইটাই আমার নাম্বার। লক্ষ্মী ছেলে, এবার সোজা বাসায় চলে যা। আমি বাসায় চলে আসলাম। মা তো জানে তার ভদ্র ছেলে স্কুল থেকে আসছে। ফ্রেশ হয়ে মেয়েদিকে কল দিলাম। হ্যালো, কিরে কি অবস্থা তোর? এত কিরে, আজকে ক্লাসে আসস নাই কেন? আজকে আবার কি হয়েছে? মেয়েদিকে বিস্তারিত সব কিছু বললাম। মামা তুমি কট খাইছো? আচ্ছা কালকে কলেজে যাবি? যাব। আচ্ছা আমাদের বাসায় চলে আইস, একসঙ্গে যাব। আচ্ছা ঠিক আছে। মেয়েদির কল কাটতে না কাটতে অপরিচিত নাম্বার থেকে কল। আমি বুঝতে বাকি নাই যে এটা আদ্রিকা আপুর নাম্বার। হ্যালো, কে বলছেন? তোমার বড় আপু। আমার তো বড় আপু নাই। ও আচ্ছা, প্রিন্সিপাল স্যারের। ও আপু আপনি? কি চিনে ফেলছো? আপু। গুড। আচ্ছা কি করস তুই? এ তো তোমার কথাই ভাবছি। কি? আরে কিছু না, আমার একটা টিয়া পাখি আছে, তাকে খাওয়ার দিব, সেটা ভাবছি। ও আচ্ছা, তুই পাখিও পালস? আচ্ছা আপু তুমি কি করো? এই তো শুয়ে আছি। আচ্ছা আঙ্কেল আন্টি কেমন আছে? মা ভালো আছে, আর বাবা তো দেশের বাইরে থাকে। কালকে কথা হয়েছে, আমার সাথে বলছে ভালো আছে। ও আচ্ছা, ভালো। আপনার বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, দুজনে ভালো আছে। ও আচ্ছা। ওই শোন। বলেন আপু। তুই কি গান গাইতে পারোস? অল্প অল্প, তত ভালো পারি না, কিন্তু কেন? আচ্ছা পরে কথা হবে, বাই।
এ কথা বলে ফোন কেটে দেয়। পরে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে মাগরিবের নামাজ পড়ে এসে মায়ের সাথে বসে নাস্তা করলাম। তারপরে পড়ার টেবিলে গিয়ে বসে কিছু সময় পড়ালেখা করলাম। তারপরে রাকিবকে কল দেই আর তাকে আজকের দিনে বিস্তারিত সব কথাই বললাম। সে সব কথা শুনে হাসতে লাগলো। কিরে হাসোস কেন? না এমনি। আচ্ছা, মেয়েদিকে নিয়ে কালকে আমাদের বাসায় চলে আইস, একসঙ্গে কলেজে যাব। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করছো? না এখনো করি নাই, তুই করছস? না এখনো করি নাই, এখন করব। আচ্ছা, মা ডাকতেছে, বাই। কল কেটে দিয়ে খেতে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে খাটে গিয়ে শুয়ে পড়লাম আর আস্তে আস্তে ঘুমের শহরে হারিয়ে যাই। সকাল হতে না হতেই মা এসে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। মা কি হয়েছে, এত সকাল সকাল উঠলে কেন? তোর ফোনে সে ফজরের সময় থেকে কল আসতেছে। ফোনটা হাতে নিয়ে দেখি আদ্রিক আপু 9টা কল দিছে। আচ্ছা মা, তুমি যাও, আমি দেখছি। মনে মনে চিন্তা করতেছি কি জানি হলো আবার। দূর, এত চিন্তা না করে ঘুমাই। ফোনটা রেখে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমোতে যাব এমন সময় কল দেখি আদ্রিক আপু দিছে কল। কল ধরলাম। ওই তোরে এত কল দিতেছি, তুই কল ধরস নাই কেন? সরি আপু, আমি তো ঘুমেছিলাম তাই ধরতে পারি নাই। আচ্ছা যাই হোক, আজকে কলেজে যাওয়ার সময় আমাদের বাসায় আসবি আগে। কি জন্য আপু? আমার বিয়ের দাওয়াত খেতে আসবি। দূর আপু, ফাজলামি করো না। কেন আসবো সেটা বলো। আমি আসতে বলছি তাই আসবি, আর কোনো কথা নাই। বাই। এই কথা বলে কল কেটে দেয়। আর আমি মনে মনে বলছি, সে মনে হয় আমার জিএফ, সে যা বলবে তাই আমাকে শুনতে হবে। আমি যাব না, দেখি কি করতে পারে। সকালবেলায় রাকিব আর মেহেদি আমাদের বাসায় আসে। আমি পরে তাদেরকে সব কিছু বলি। দোস্ত, আমার মনে হয় আদ্রিকা আপু তোকে পছন্দ করে। দূর বেটা, তোর মাথা ঠিক আছে? আদ্রিক আপু আমার থেকে 2 বছরের বড়। তো কি হয়েছে? আমার পাশের বাসার কাকার থেকে কাকির বয়স 3 বছরের বেশি। আদ্রিক আপুর যে রাগ, তার সাথে আমার যায় না। আচ্ছা চল, কলেজের দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে কলেজের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। কলেজে এসে সোজা ক্লাসে গিয়ে 3 জনের পাঠ্যপুস্তক টেবিলের উপর রেখে ক্লাস থেকে বাহির হলাম। নিচে গিয়ে দেখি আমাদের সাথে সবাই গল্প করছে। আমরা 3 জনও তাদের সাথে গিয়ে গল্প করা শুরু করলাম। কিন্তু একটু পরে 3 জন ছেলে এসে আমায় ডাকতে লাগলো। তাদেরকে দেখে আমি একটু চমকে যাই, কারণ তাদের হাতে মোটা মোটা 3টা লাঠি ছিল। ভয়ে ভয়ে তাদের কাছে গেলাম। ভাই, আমাকে ডাকছেন? আপনাকে ডাকছি। কি জন্য ডাকছেন ভাইয়া? আমি কি কোনো ভুল করেছি? না, আদিকা ম্যাডাম আপনাকে নিচে যেতে বলেছে। ও আচ্ছা, তাই? আমি যাব না, আপনারা চলে যান। আদিকা ম্যাডাম বলেছে আপনি না যেতে চাইলে হাত পা ভেঙে নিয়ে যেতে। না না, হাত পা ভাঙতে হবে না, আমি এমনিতেই যাব, চলেন। কথা বলে তাদের সাথে আদ্রিকা আপুর বাসায় এসে পড়লাম। তারা আমাকে আদ্রিকা আপুর রুমে নিয়ে নিয়ে আসলো। তারপর এই তোমরা এবার যাও। না ভাইয়ারা, আপনারা থাকেন। ও আচ্ছা, তারা থাকবে এখানে? আচ্ছা তাহলে তোমরা এখানে রেখে তাকে মারো ভালো করে সবাই। না থাক ভাইয়ারা, তোমরা চলে যাও। কথা বলার পরে তারা রুম থেকে চলে যায়। আচ্ছা আপু, আমি তো দেখতেছি তুমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছো, কিন্তু কলেজে যাও নাই কেন? হ্যাঁ, আর আমাকে নিয়ে আসছো কেন এখানে আপু? ওই তোকে সকালে ফোন দিয়ে কি বলছি আমি? কি বলছো? ও আচ্ছা, এখন কিচ্ছু মনে নাই? ও মনে থাকবে কিভাবে, তুই তো আস্ত একটা গাধা। ওই আপু, তুই আমার গাধা বললা কেন? এখন কিন্তু সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। এখন অত কিছু দেখো শোনাই। এখন বলো কেন নিয়ে এসছে? আমাকে কলেজে নিয়ে চল। আপু, তুমি কি কলেজ চিনো না? চিনি তো, কিন্তু আজকে আমার তোর সাথে যেতে মন চাইছে। আপু, আমি কি তোমার বয়ফ্রেন্ড যে আমি তোমাকে নিয়ে কলেজে নিয়ে যাব? আচ্ছা চিন্তা করে বলবো। ধুর আপু, চলো, কলেজের সময় হয়ে যাচ্ছে। কথা বলে দুজনে কলেজের উদ্দেশ্যে তাদের গাড়ি নিয়ে রওনা হলাম। কথা বলতে বলতে দুজনে কলেজ চলে আসলাম। কলেজে এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। দুজনে তাড়াতাড়ি করে দুজনে ক্লাসে চলে গেলাম। যাওয়ার সময় আপু বলছে ক্লাস শেষ করে তার সাথে দেখা করার জন্য। ক্লাসে ঢোকার সাথে সাথে মেহেদি আর রাকিবের তো প্রশ্নের শেষ নেই। পরে তাদেরকে বিস্তারিত সবকিছু বললাম। একটা ক্লাস শেষ হয় আর আমার টেনশন বাড়তে থাকে। আল্লাহ ভালো জানে আজকে জানি আবার কি হয়। আস্তে আস্তে সবগুলো ক্লাস শেষ হলো। ক্লাস থেকে বাহির হয়ে দেখে আদ্রিক আপু দাঁড়িয়ে আছে। সে কলেজের সবাই সামনে আমার হাতটা ধরে কই জানি নিয়ে যাচ্ছে। আমি আপুর কানের কাছে গিয়ে বললাম, আপু দেখো, সবাই আমাদের দিকে তাকাই রয়েছে, আমার হাতটা ছাড়ো প্লিজ। তাকাই রয়েছে তাতে আমার কি? হ্যাঁ, সবাই কি ভাবে আপু? কি আর ভাববে, তুই আমার বয়ফ্রেন্ডের থেকে বেশি কিছু এখন আর ভাববে না। দূর আপু, ফাজলামি করো কেন? আমি মনে মনে চিন্তা করতে লাগলাম যে মেয়েটার হাত কলেজের যে ছেলে প্রপোজ করছে তার গালে উঠছে, সে মেয়েটা আমাকে এত যত্ন নেয়, এটার কারণ কি? যাক, অবশেষে তাদের ক্লাসে এসে ঢুকলাম। ক্লাসে ঢুকতে ঢুকতে আদ্রিকা আপু দরজাটা বন্ধ করে দিল।
আর পুরো ক্লাস, তাদের সেমিস্টার, সবগুলো মেয়ে আছে। সবাই একসঙ্গে বলতে থাকে, কিউট দুলা ভাই, কি খবর? এটা শোনার পর আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আজ পর্যন্ত একটা প্রেম করি নাই, বিয়ে তো দূরের কথা, দুলাভাই হলাম কিভাবে আমি তাদের? একটু পরে আদ্রিকা আপু সবাইকে চুপ করতে বলে, আর তারপরে বলে ওঠে আমি নাকি এখন সবার সামনে গান গাইবো। প্লিজ আপু, আমি গান গাইতে পারি না। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ গান গাইতে পারে না। কিছু করার নাই, তোকে গান গাইতে হবে। না, আমি পারবো না, তা আবার এতগুলো মেয়ের সামনে। তো কি আমারে একা গান শোনাতে পারবি? তাহলে চেষ্টা করতে পারি, একটু হেসে বললাম। না, তোমাকে এদের সামনে গান করতে হবে। না আপু, আমি পারবো না। তোর কাছে 2টা অপশন আছে, তাদের সামনে গান গাইবি, না হয় তাদের সামনে কান ধরে 100 বার উঠবোস করবি। আপু, কান ধরা থেকে গান গাইবো সেটাই ভালো হবে। তাহলে গান শুরু কর। কি রে, তুই তো অনেক ভালো গান গাইতে পারো শয়তান। ওই স্যার, পাম দিতে হবে না। তারপরে হঠাৎ করে আপু আমার হাতটা ধরে যেটা বললো, সেটার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। আপু সবার সামনে আমার হাত ধরে বলছে, হৃদয়, তুই যেদিন কলেজে প্রথম দিন আসলি সেদিন থেকে আমি তোকে পছন্দ করি। আই লাভ ইউ। আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই। আর তোর পরিবারকে আর আমার পরিবারকে বোঝানোর দায়িত্ব আমার, কারণ তোর মা আর আমার বাবা সে ছোটোবেলায় ফ্রেন্ড। তুই হয়তো সেটা জানিস না, আর আজকে শুধু তুই রাজি হলেই চলবে। সত্যি বলতে আমি নিজেও আপুকে পছন্দ করতাম, কিন্তু ভয়ে কখনো বলি নাই। আর আপুকে যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়ে যাবে। কি রে, তুই কিছু বল। আমি রাজি আছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। এটা বলার পর তার সবগুলো বান্ধবী এত জোরে চিৎকার দিল, আমি ভয় পেয়ে গেলাম। তোর যে কোনো শর্ত আমি রাজি। তেমন কিছু না, শুধু আপনি আমারে তুই বলতে পারবেন না, তুমি কিংবা আপনি বলতে হবে। আর আদর করতে হবে, ভালোবাসতে হবে অনেক বেশি। আমি রাজি। এই কথা বলে সবাই সামনে আমাকে জড়িয়ে ধরে সাথে সাথে গালে একটা কিসও দেয়। সত্যি বলতে ভালোবাসা কোনো বয়স মানে না। ধাক্কা খেয়ে উপরে তাকানোর আগেই গালে ঠাস ঠাস করে 2টা শব্দ শুনতে পেলাম। উপরে তাকিয়ে দেখি একটা মেয়েটা বারান্দা দিয়েই যাচ্ছিল। তখনই আমি না দেখতে পেয়ে মেয়েটির সাথে ধাক্কা খাই। আর বাকিটা তো আপনারা নিজ চোখেই দেখলেন। শুধু শুধু থাপ্পড় তো খেলাম, তার সাথে মেয়েটির বকাঝকা যা শুনলাম তা ফ্রি। কলেজ থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু বলল আজ বড় ভাইয়ের জন্য বিকেলে মেয়ে দেখতে যাবে। আম্মুর সাথে আরও কিছু কথা বলে দুপুরের খাবার খেয়ে দিলাম এক ঘুম। বিকেলে নেহার ডাকে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু বলা শুরু করলো, তুই যে এখনো রেডি হোসনি, তুই কি মেয়ে দেখতে যাবি না? যাবো তো। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমরা তোর জন্য নিচে অপেক্ষা করতেছি। আম্মু বলল, কি আর করার, মায়ের আদেশ অমান্য তো আর করা যায় না। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসলাম। তারপরে সবাই একসাথে গাড়িতে উঠে মেয়ে দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের তো আমার এখন পর্যন্ত পরিচয় দেওয়া হয়নি। আমি তরিকুল ইসলাম। আমার বাবা একজন বিজনেসম্যান, মা একজন গৃহিণী। আমরা 2 ভাই 1 বোন। আমার বড় ভাই সে আব্বুর অফিসে ম্যানেজার পোস্টে চাকরি করে। আমি ইন্টার 2nd ইয়ারে পড়াশোনা করি। আর ছোট বোন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মেয়ের বাড়ি এসে পৌঁছলাম। মেয়ের ছোট বোন, বাবা ও আরও কিছু লোক এসে আমাদের ভেতরে নিয়ে বসালো। আমি আর ভাইয়া আর আমার ছোট বোন তানহা একসাথে বসলাম। আমাদের তারা অনেক আপ্যায়ন করালো। এর ভেতরে আব্বা মেয়ে বাবাকে বলল, আপনারা এখন মামনিকে নিয়ে আসেন। আমি মনে মনে বলতেছি, মেয়ে না দেখেই তাকে এক্ষুনি মামনি বানিয়ে ফেললো। ভাবা যায় এগুলো। কিছুক্ষণের ভিতরে মেয়ের মা ও তার ছোট বোন তাকে নিচে নিয়ে আসলো এবং আমাদের সামনে তাকে বসালো। আম্মু যখনই মেয়েটির ঘোমটা তুলল, আমি তো মেয়েটিকে দেখে একদম রীতিমতো ভাবে অবাক হলাম। কেননা মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো আজ কলেজে যে মেয়েটির সাথে ধাক্কা খেয়ে কিছু ঠাস ঠাস শব্দের থাপ্পড় উপহার পেয়েছিলাম, সেই মেয়েটি। তবে মেয়েটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আম্মু মেয়েটিকে তার নাম এবং কোন ক্লাসে পড়ে তা জিজ্ঞাসা করলো। মেয়েটি তার নাম বলল মেঘলা এবং সে ইন্টার 1st ইয়ারে পড়ে। আমি মনে মনে বলতেছি, তার মানে মেয়েটি আমার চাইতে 1 ক্লাস জুনিয়র। আর আজ আমি জুনিয়রের হাতে থাপ্পড় খেলাম। আল্লাহ, তুমি মোরে দড়ি ফালাইয়া উঠাইয়া লইয়া যাও। এখন মেয়েটির সামনে মুখ দেখাইতেও আমার লজ্জা করে।
যদিও আমি মেয়েটি কলেজে বসে দেখতে পাইনি, তাই তার সাথে ভুলবশতভাবে ধাক্কা লাগে। মেঘলাকে দেখে আমাদের বাসার সকলের পছন্দ হলো, তাদেরও ভাইয়াকে দেখে পছন্দ হলো। তারপরে দুই পরিবারের সম্মতিতে আব্বু মেঘলার বাবার সাথে কথা বলে বিবাহের দিন তারিখ ঠিক করে। মেঘলাদের বাসা থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবছি, মেঘলার সাথে আজ একটু সামান্য ধাক্কা লাগায় আমার সাথে ও যে ব্যবহার করলো, আল্লাহ ভালো জানে আমাদের বাসার বউ হয়ে আসার পরে কেমন ব্যবহার করবে। কিছুদিন পরে আজ ভাইয়ার সাথে মেঘলার বিয়ে সম্পন্ন হলো। মেঘলার সাথে তার ছোট বোন নীলা আসছে। নীলা নবম শ্রেণীতে পড়ে। ভাইয়ার বিয়ের পরে কিছুদিন ভাবি মোটামুটি ভালোই ছিল, কিন্তু হঠাৎ ভাবির ভিতরে পরিবর্তন দেখা যায়। কিছুদিন যাবৎ ভাবি আমায় একদম সহ্যই করতে পারে না। আমি ভাইয়ার কাছে পড়াশোনার জন্য টাকা চাইলে ভাইয়া বেশি টাকা দিলে তা আনহা দিতে দেয় না। ভাইয়ার বাইকটা নিয়ে আগে ঘুরতে যাইতাম, এখন বাইকের চাবি চাইলে ভাইয়ার কাছে ভাবি এসে চাবি নিয়ে যায়। আমাকে বলে সে এই বয়সে এত ঘোরাঘুরি কিসের। রাতে শুয়ে ভাবছি আগে কি ছিলাম আর আমি এখন কি হলাম। সবার কাছে মনটা বেশি ভালো লাগছিল না, তাই শোয়া থেকে উঠে ছাদে যাওয়ার জন্য যখন ভাইয়ার রুমের সামনে থেকে যাচ্ছিলাম, তখন ভাবি ভাইয়াকে আমাকে নিয়ে কথা বলছে। আমি কৌতূহল নিয়ে তাদের কথাগুলো শোনার জন্য সেখানে দাঁড়িয়ে রইলাম। ভাবির কথাগুলো শুনে আমার দু চোখ দিয়ে কয় ফোঁটা পানি বের হলো। আমি অন্যায় করেছি তার সাথে, যার জন্য সে আমাকে আমার ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করতে চায়। তারপরে আবার ভাবি ভাইয়াকে সে কথাগুলো বলল, তা শুনে আমি সেই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেলাম। ভাবি ভাইয়াকে যে কথাগুলো বলছে তা হলো, তুমি আর তরিকুলকে কোনো টাকা পয়সা দিবে না, ও এখন নিজের খরচ নিজে ইনকাম করে নেবে। তুমি একা কষ্ট করে টাকা রোজগার করবে আর তা তোমার ভাই ফুর্তি করে উড়াবে, এটা কখনো আমি হতে দিব না। তার কলেজে আসা যাওয়ার জন্য এত প্রতিদিন তুমি এত টাকা দিলে তো তোমার ভাই এমনিতেই তোমার কাছে টাকা চাওয়ার সাহস পাবে। তুমি কষ্ট করে টাকা ইনকাম করবে আর তা দিয়ে তোমার ভাইকে যে টাকা দাও তা নিয়ে সে বন্ধুদের সাথে ফুর্তি করবে, এটা তো আমি কখনোই হতে দিব না। ইত্যাদি আরো অনেক কথা বলে ভাবি ভাইয়াকে। আসলে একটি কথা মনে রাখা ভালো, দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। প্রত্যেকে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। তাই এখন আমাকে যা করার সব সাবধানে করতে হবে। সকালে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ বাহিরে হাঁটাচলা করে বাসায় আসি। বাসায় আসার পরে ভাইয়া বলল কিছুক্ষণ পরে ভাবিদের বাসায় বেরোইতে যাবে তারা, তাদের সাথে আমাকেও যেতে হবে। প্রথমে আমি ভাইয়ার কথায় রাজি হইনি, কিন্তু ভাইয়ার জোরাজোরিতে রাজি হলাম যেতে। সকালে নাস্তা করে আমি ভাইয়া ভাবি ও নীলা মিলে বাসা থেকে রওনা দিলাম ভাবিদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ জার্নি করার পরে ভাবিদের বাসায় এসে পৌঁছলাম। সবার সাথে মত বিনিময় করার পরে আমাকে রুম দেখিয়ে দেওয়া হয়েছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে খাবার খেয়ে রুমে এসে যখন রুমের দরজা আটকাবো তখনই নীলা দরজার সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, আপনি আমার রুমের সামনে হঠাৎ কি মনে করে আসলেন? নীলা আমার কথার কোনো উত্তর না দিয়ে ও রুমের ভিতরে ঢুকে রুমের দরজাটা লাগিয়ে দিল। আমি তো নীলার কাণ্ড দেখে অবাক। আমি আমতা করে বললাম, আপনি রুমের দরজা আটকেছেন কেন? নীলা আমার একদম কাছে এসে পরে আমার কথা শুনে। ওর মুখের গরম নিঃশ্বাস আমি ওর কাছ থেকে অনুভব করতে পারছি। আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। আপনি আমাকে ভালোবাসেন কিনা বলেন। আমি বাঁশ খাইছি। ও থুকু, আমি জেনে শুনে বাঁশ খেতে পারবো না। ওই কি বললেন, আরেকবার একটু বলেন তো। আমি কিছু বলিনি, আমি এই মাত্র এসেছি। এখন তাড়াতাড়ি বলুন আপনি আমায় ভালোবাসেন কিনা। আমার উত্তর কিন্তু হ্যাঁ চাই। দেখো নীলা, তুমি যা বলতেছো তা কখনো সম্ভব না। কেন সম্ভব না? কারণ তোমার আপু কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না, তাছাড়া এটা কখনো সম্ভবও না। আমার কথা শুনে নীলা আরও আমার কাছে আসলো। এবার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। আমি আপনাকে ছাড়া বাঁচব না, প্লিজ আপনি আমায় মেনে নিন। আমি আপনাকে না পেলে মরেই যাব। হেই পাগলি, আর কখনো মরার কথা বলবে না। তাহলে বলেন আপনি আমায় ভালোবাসেন। আমিও তোমায় ভালোবাসি। এখন তুমি আমার রুম থেকে যাও, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। নীলা আমার কথা মতো আমার রুম থেকে চলে যায়।
বিভিন্ন রাগ, অভিমান ও খুনসুটির মাধ্যমে চলতে থাকে আমাদের দুজনের ভালোবাসা। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আম্মুর কাছে আসলাম। আম্মু পাশে দাঁড়াতেই আম্মু বলল, তোর ভাইয়া তোকে কিছুক্ষণ পরে তোর ভাবিদের বাসায় যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো আনে। ভাইয়াও ভাবি তারা গতকাল গেছে ভাবিদের বাসায়। আমি সকালে নাস্তা করে ভাবিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবছি আজ তাহলে অনেকদিন পর নীলাকে দেখতে পারবো। প্রায় 1.5 ঘন্টা গাড়িতে জার্নি করার পরে নীলাদের বাসায় এসে পৌঁছলাম। নীলাদের বাসায় এসে নীলার আব্বু আম্মুর সাথে মত বিনিময় করে ভাবির সাথে দেখা করতে যখনই ভাবির রুমে প্রবেশ করব, তখনই কেউ একজন পেছন থেকে আমার শার্টের কলার ধরে ভাবির পাশের রুমে ঢোকালো। রুমে প্রবেশ করার পরে ঘুরে তাকিয়ে দেখি নীলা। নীলা আমাকে রুমে এনে বিছানার উপরে ফেলে দিয়ে আমার উপরে বসে বুকে 2 হাত দিয়ে কিছুক্ষণ মারলো। এই, তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? তোমাকে আজ মেরেই ফেলবো। তোমায় আমাদের বাসায় আসার সময় এতদিন পর আজ হয়েছে। সরি, ভুল হয়ে গেছে, আমার পাগলিটা রাগ করে না, ইত্যাদি কথা বলে নীলার রাগ ভাঙিয়ে নিলাম। দুপুরে সবার সাথে খাবার খেয়ে দিলাম এক ঘুম। মাথায় কারো হাতের স্পর্শে আমার ঘুম ভাঙল। ঘুম চোখে তাকিয়ে দেখি নীলা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এর ভেতরে ভাবিকে আমার রুমে আসতে দেখে আমায় বলল, আপনাকে কখন থেকে ডাকতেছি, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আসেন। এই কথা বলে নীলা আমার রুম থেকে চলে গেল। শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সেখানে গিয়ে সকলের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে আসি। রাতে ডিনার করে ভাইয়ের সাথে কিছু কথা বলে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন বুকের উপর কিছু ভারী জিনিস অনুভব করলাম। তাকিয়ে দেখি নীলা আমার বুকে মাথা দিয়ে আমাকে জড়িয়ে শুয়ে আছে। আমি আস্তে করে নীলাকে ডাক দিলাম। নীলা বলে, নীলা, তুমি কখন আসছো আমার রুমে? কিছুক্ষণ আগে। আপু তোমাকে সকালে নাস্তা করার জন্য ডেকে নিয়ে যেতে বলেছে। এসে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই আর তোমাকে না ডেকে তোমার বুকে মাথা রেখে শুয়ে পড়ি। তুমি তাড়াতাড়ি উঠো, ভাবি আমাদের এমন অবস্থায় দেখলে হিতে বিপরীত হবে, তাই বেশি কথা না বলে এখন উঠো। এর ভিতরেই আমার রুমে ভাবির আগমন ঘটল। কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আমার বালায়ও এখন তাই হলো। আল্লাহ পাকই ভালো জানে এখন কি হয়। ভাবি রুমে প্রবেশ করে আমাদের দুজনকে এমন অবস্থায় দেখে আমরা তাকে দেখে দুজনেই শোয়া থেকে উঠে দাঁড়িয়ে যাই। ভাবি সে এসেই নীলার গালে 2টা থাপ্পড় মেরে নীলার হাত ধরে আমার রুম থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ভাইয়া এসে আমার সাথে যা করলো তা দেখে আমি কখনো ভাবতেও পারিনি ভাইয়া আমার সাথে এমনটা করতে পারে। ভাইয়া এসেই আমাকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে আর আমায় বলছে, তোর এত বড় সাহস, তুই নীলাকে জোর করে জড়িয়ে ধরিস? মেঘলা আমাকে আগে যা তোর সম্পর্কে বলতো তা আমি বিশ্বাস করিনি, আজ যা তুই করলি তা আমি বিশ্বাস না করে পারছি না। এসব কথা ভাইয়া বলতেছে আমাকে? ভাইয়া, তুমি যা ভাবছো তা এখানে কিছুই হয়নি। এ কথা বলার পরে পেছন থেকে মেঘলা বলে উঠল, এখানে কি হয়েছে তা আমি নিজ চোখে দেখেছি। একটি কথা ভাবি, আপনি এবং ভাইয়া শুনে রাখুন, যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না। সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। হইছে, এত জ্ঞান দিতে হবে না আমাদের। কিছুক্ষণের ভিতরে তোমার আব্বু আম্মু আসবে, তারাই তোমার বিচার করবে। মেঘলা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, সবার চোখে আমাকে খারাপ বানানোর চেষ্টা করছে। কিছুক্ষণের ভিতরে আব্বু আম্মু নীলাদের বাসায় এসে পৌঁছায়। আব্বু আম্মু আসার সাথে সাথেই মেঘলা আম্মুকে জড়িয়ে ধরে বলছে, আম্মু, আপনার ছোট ছেলে আমার বোন নীলার সাথে। এর ভিতরে আম্মু মেঘলাকে থামিয়ে দিয়ে বলছে, ব্যাস এটুকুই থাক, আর আমায় না বললেও চলবে। যা বোঝার আমি এখন বুঝে গেছি। নীলা, বাবা আমার বাবাকে বলে, বিয়ে সাহেব, আপনার ছেলে আমাদের বাড়ির ইজ্জতের উপর হাত দিতে চেয়েছিল। এখন আপনি যা করার করুন আপনার ছেলেকে। এরকম ছেলে আমার হলে তাকে এতক্ষণে মেরে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। নীলার বাবার কথা শুনে আব্বু এসে আমাকে ঠাস ঠাস করে কয়টা থাপ্পড় মারে। তুই এতটা নীচ হয়ে গেছিস? তোকে আমার ছেলে হিসেবে পরিচয় দিতে ঘৃণা লাগে। তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা। আম্মু আব্বুকে বাধা দিলে তাকে অনেক বকা দেয়। কখনো তুই আমাদের সামনে আর আসবি না। দেখো বাবা, তুমি যা ভাবছো তা কিছুই আমি করিনি, আর আমি নীলাকে ভালোবাসি, নীলাও আমাকে ভালোবাসে। এই কথা বলার সাথে ভাই এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে আমায়। নীলার আব্বু আমাকে অনেক বাজে কথা বলে অপমান করে। আমি তাদের সব অপমান মুখ বুজে সহ্য করিনি।
ভাইয়া আমায় বলে, তোর এত বড় সাহস, তুই কোন মুখে নীলাকে ভালোবাসার কথা বলিস? এর ভিতরে আম্মু বলল, থামো সবাই। তোমরা সবাই তো চাচ্ছ আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে যাক। তাহলে তোমরা সকলে খুশি হও। তোমরা যা চাইছো তাই হবে। তারপরে আমার হাত ধরে বাসার বাহিরে নিয়ে আসে। দেখ বাবা, আমি জানি তুই কোনো খারাপ কাজ করিসনি। তোকে তোর ভাবি ফাঁসাচ্ছে। তুই যদি আমাদের সাথে থাকিস তাহলে ওরা তোকে তিলে তিলে শেষ করে দেবে। তার চেয়ে এখান থেকে দূরে চলে যা। মানুষের মতো মানুষ হয়ে আমার সামনে আসবি, তার আগে আসবি না। কথা দে বাবা তুই আমাকে। আম্মু কান্না বিজড়িত কণ্ঠে কথাগুলো বলল আমায়। কথা দিলাম আম্মু, আমি তোমাকে, আমি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠে তারপরেই তোমার সামনে আসবো। তারপরে আম্মু আমার হাতে কিছু টাকা দিয়ে কান্না করতে করতে চলে গেল। আমি একা রাস্তার ভিতরে হাঁটছি আর আজ আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করে কান্না করছি। আমার কাছে এখন মনে হচ্ছে আমার মতো এত অসহায় এখন কেউ নেই। মিথ্যা একটি অপবাদ দিয়ে মেঘলার বাসার সবাইকে ভুল বুঝিয়ে আমাকে বাড়ি ত্যাগ করতে বাধ্য করলো। আমি কখনোই ভাইয়া ও মেঘলাকে ক্ষমা করব না। আমার আশায় আজ সবাই যে আচরণটা করলো তা আমি কখনোই ভুলব না এবং কাউকে আমি ক্ষমা করে কখনোই দিব না। আসলে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে যায় না। রাস্তায় আনমনে হাঁটছি আর এসব কথা ভাবছি, হঠাৎ আমার পকেটে আমার ফোনটি বেজে উঠল। পকেট থেকে ফোনটি বের করে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি যে আমার এক বন্ধু চিটাগাং থেকে ফোন দিয়েছে। ফোনটি রিসিভ করার পরে ফোনের ওপাশ থেকে বলে উঠল, কেমন আছিস তারিকুল? তেমন ভালো নয় আবির। কেন, কি হয়েছে তোর? আর তোর কথা অন্য দিনের থেকে আজ আলাদা মনে হচ্ছে কেন? কি হয়েছে তোর? আমায় একটু সব খুলে বলতো। শুনবি তুই আমার কি হয়েছে? তারপর আমার সাথে আজ কিছুক্ষণ যা ঘটে গেছে তা সব আমি ফোনে আবিরকে খুলে বলি। আবিরকে আমি বললাম, বন্ধু তুই একটু আমায় যদি এই মুহূর্তে সাহায্য করতি তাহলে আমার খুব ভালো হতো। আবির ফোনের ওপাশ থেকে বলে উঠল, তারিকুল, তুই এখন ঢাকায় আমার যে বাসা আছে সেখানে চলে আয়। আমি এখন ঢাকাতে আসি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কিছুক্ষণের ভিতরে আমি আবিরদের বাসায় গিয়ে পৌঁছে যাই। আবিরদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আবিরকে ফোন দিলাম। ও তাড়াতাড়ি সে দরজা খুলে আমাকে ভিতরে নিয়ে গেল। রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পরে আবির খাবার দিল তাকে। আবিরকে বললাম আমাকে একটা চাকর ঠিক করে দিতে। আবির হলো আমার ছোটবেলার বন্ধু। আমাদের বাসা এবং আবিরদের বাসা পাশাপাশি ছিল ঢাকাতে। আমরা যখন ক্লাস 10-এ পড়ি তখন ওরা ওদের দেশের বাড়ি চিটাগাং চলে যায়। তারপর থেকে আমাদের দুজনের ফোনের মাধ্যমে প্রতিদিন কথা হয়। আমি চাকরি করব সে কথা শুনে আবির বলে উঠল, তুই এখন পড়ালেখা বাদ দিয়ে চাকরি করবি? তুই মাথা থেকে চাকরি করার চিন্তা আপাতত বাদ দে। দেখ আমি খালি কি করি। কিছুক্ষণ আবির চুপ থেকে ওর আব্বুকে ফোন দেয়। আব্বু, তারিকুল আমাদের বাসায় আসছি, তুমি আর আম্মু তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আমরা বাসায় তাড়াতাড়ি আসতেছি। আবিরের আব্বু আম্মুকে আমিও আব্বু আম্মু বলেই ডাকি এবং আবিরও আমার আব্বু আম্মুকে আমার মতো আব্বু আম্মু বলে ডাকে। আমি আর আবির কথা বলছি, এর কিছুক্ষণের ভিতরে আবিরের আব্বু আম্মু বাসায় চলে আসে। কেমন আছে বাবা তুমি? আবিরের আব্বু বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আব্বু, তোমরা কেমন আছো? জি বাবা ভালো আছি। সবাই মিলে কিছুক্ষণ কথা বলার পরে আবিরের আব্বু সবার মাঝখান থেকে বলে উঠল, দেখো বাবা তরিকুল, আমি তোমার কথাই শুনলাম আবিরের কাছ থেকে। এখন বলো তুমি কি করতে চাও? তবে আমায় যদি তুমি বাবা হিসেবে মেনে থাকো তাহলে আমি বলবো এই এখন তোমার পড়াশোনার পাশাপাশি কিছু করা, তাহলে তুমি তোমার মায়ের আশা পূরণ করতে পারবে। আব্বু তুমি যা ভালো মনে করো তাই হবে, তবে আমি দেশে থাকতে আর চাই না। আমার বাকি পড়াশোনা বিদেশে গিয়ে শেষ করতে চাই। দেখো বাবা তোমার কথা ঠিক আছে, আমি তোমার আর আবিরকে কখনোই আলাদা চোখে দেখি না। আমি তোমার বর্তমান পরিস্থিতি বুঝতে পারছি, আমি দেখি কি করা যায়। সবার ভিতর থেকে আবির বলে উঠল, আব্বু তুমি তারিকুলকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করো। তারিকুল ওখানে গিয়ে পড়াশোনা করতে পারবে এবং আম্মুর আশা পূরণ করার জন্য আমাদের সেখানের অফিসটা ও দেখাশোনা করবে। তার সাথে বিদেশে যে কয়েকটা আমাদের অফিস আছে সবগুলো দেখার দায়িত্ব ওর, আর দেশের অফিসগুলো দেখার দায়িত্ব আমার। কেমন হলো আমার আইডিয়াটা আব্বু? খুবই ভালো কথা বলছেন। তোমরা দুজন আমার সব কিছু দেখাশোনা করলে আমি একটু অবসর পেতাম।
তরিকুলের বাবা, তুমি কি আবিরের কথার সাথে একমত? আব্বা, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, কারো সাহায্য নিয়ে নয়। কষ্ট ছাড়া কোনো কিছু সহজে পেলে তার মূল্য দিতে আমরা পারি না। আমি চাই নিজে কিছু করতে। দেখো তরিকুল, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমার এত টাকা পয়সা কে খাবে? তোমরা দুজন ছাড়া আর কেউ বা আছে বলো? আমি চাই তুমি আবিরের কথায় রাজি হয়ে যাবে, আর তুমি এটা নিজের যোগ্যতায় দিয়ে পাইছো মনে করবে। আমি এখন কি বলবো তা খুঁজে পাচ্ছি না। আব্বুর মুখের উপর কোনোদিন কথা বলিনি। আজ বললে আব্বু যদি কষ্ট পায়, না থাক, কিছুই বলবো না। সে যা ভালো মনে করে তাই করুক। কথাগুলো আমি মনে মনে বললাম। আমি বলে উঠলাম, আব্বু, আমি তোমার কথায় রাজি আছি, তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত আছে বলো বাবা তুমি? আব্বু, আমি তোমার অফিসে কাজ করব, তবে তা আমাকে চাকরির জন্য বেতন দিবে। তুমি এখন যে কথা বলবে তা বাদ দিয়ে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আব্বু। আমি যে বিদেশে যাব তা কাউকে বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি আছি বাবা। আব্বু, তুমি আগামীকালই আমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করো। আমি আগামীকালই বিদেশে যেতে চাই। ঠিক আছে, তোমার আগামীকাল বিদেশ যাওয়ার সব ব্যবস্থা আমি করতেছি। রাতে আমি আর আবির আব্বুর কাছ থেকে টাকা নিয়ে কিছু কেনাকাটা করতে যাই মার্কেটে। মার্কেট শেষ করে বাসায় চলে আসি। সবাই রাতে একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসি। সকালে নাস্তা করছি সবাই। ঠিক তখনই আব্বু বলে, তোমার আজ বিকেল 5টায় ফ্লাইট, তুমি তোমার সব কিছু গুছিয়ে রেখো। নাস্তা শেষ করে রুমে এসে আমার প্রয়োজনীয় কিছু গুছিয়ে নিলাম। আমি এখন বিমানের ভিতর বসা। অস্ট্রেলিয়া যেতে হচ্ছে নিজ মাতৃভূমিকে ছেড়ে। বিমানের সিটে বসে গতকাল আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি। তখনই মনে পড়ল নেহার কথা। আমার আদরের ছোট বোনটি আমাকে ছাড়া একটি দিনও খাবার খায়নি। ওর জন্য আজ খুবই আমার কাছে খারাপ লাগছে। অন্যদিকে আম্মু নীলার কি অবস্থা, এখন তা আল্লাহ পাকে একমাত্র ভালো জানে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা স্মরণ নেই আমার। বিমানবালাদের ডাকে ঘুম ভাঙল। তখন তারা বলছে আমরা এখন অস্ট্রিয়ায় এসে পৌঁছেছি। আব্বু আগে থেকে এয়ারপোর্টে এখানকার অফিসের ম্যানেজারকে পাঠিয়েছেন ফোন দিয়ে আমাকে রিসিভ করার জন্য। ম্যানেজারের সাথে পরিচিত হলাম। তারপরে গাড়িতে করে বাসায় চলে আসলাম। রুমে এসে আব্বু, আম্মু এবং আবিরকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আমি বাসায় এসে পৌঁছেছি নিরাপদে। সবার সাথে ফোনে কথা বলা শেষ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লাম। এই বাসায় শুধু ম্যানেজার কাকা তার ফ্যামিলির সবাইকে নিয়ে থাকে। বাসাটা 3 তলা বিশিষ্ট। তারা 2য় তলায় থাকে, আর আমাকে 3য় তলায় থাকার ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের সাথে কথা বলতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা মনেই নেই। কারো ডাকে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি অপরূপ সৌন্দর্যের নীল ড্রেস পরা একটি মেয়ে আমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, খুব রাগী মুড নিয়ে। ওই, আপনি আমার দিকে অমন ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে কি দেখেন? কখন থেকে ডাকতেছি আপনাকে, আর আপনি গাধার মতো ঘুমাচ্ছেন। আপনি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আসুন। আব্বু আপনাকে খাবার খাওয়ার জন্য ডেকে পাঠাইছে আমাকে। মেয়েটি আর কোনো কথা না বলে রুম থেকে চলে গেল। এখন এখানে যা হলো তা সব আমার মাথার উপর দিয়ে গেল। কিছুই বুঝে ওঠার সময় পেলাম না। তবে এতটুকু বুঝতে পারছি যে মেয়েটি ম্যানেজার কাকার মেয়ে। মেয়েটি দেখতে খুবই সুন্দর, তারপরে আবার নীল ড্রেস পরা। মেয়েটিকে দেখতে নীল ড্রেসে পরীর মতো লাগছিল। ফোন বের করে দেখি আমি জাস্ট 30 মিনিট ঘুমিয়েছি, আর এ মেয়ে আমাকে তাইলে গাধা বললো কেন? ধুর, সব কিছু কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমি শোয়া থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে আসার পরে কাকা আমাকে তাদের সাথে বসতে বলল, আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিল। তখন আন্টি বলে উঠল, বাবা, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে, কেমন? আর এ হলো আমার মেয়ে তাসফিয়া। ও এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, বিজ্ঞান বিভাগে। আর তোমার পাশে যাকে বসে দেখতেছো, সে হলো আমার ছোট মেয়ে আশামণি। ও খুবই দুষ্ট, বুঝেছো বাবা? ও তোমার সাথে দুষ্টামি করলে আমাকে বলবে। ও 8ম শ্রেণীতে পড়ে। কাকা বলে উঠল, বাবা, তোমাকে তোমার আব্বু আগামীকাল কলেজে ভর্তি করে দিতে বলেছে আমাকে। তোমায় আগামীকাল তাসফিয়ার কলেজে ভর্তি করে দিব। আর কিছুদিন পরে তোমার এইচএসসি এক্সাম, তাই তোমার আব্বু আমাকে বলেছে তোমার পরীক্ষা শেষ না হওয়া আগ পর্যন্ত যেন অফিসে নিয়ে না যাই। এখন শুধু তুমি বেশি করে পড়াশোনা করবে। আচ্ছা ঠিক আছে কাকা। রাতের খাবার খেয়ে রুমে এসে দিলাম এক ঘুম। সকালে আশামণির ডাকে আমার ঘুম ভাঙলো। ভাইয়া, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। তুমি আপুর কলেজে ভর্তি হতে যাবে না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। নাস্তা করে আপুর সাথে কলেজে যাবা তুমি।
আব্বু অফিস থেকে কলেজে চলে আসবে সময় মতো। সবই বুঝলাম, কিন্তু তুমি যাবে না আমার সাথে? আমার সাথে তুমিও যাবে কেমন? তারপর আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসি। নাস্তা করে আন্টিকে বললাম, আন্টি আমার সাথে আশামনিও যাবে কলেজে, তাসফিয়াও তো ক্লাস করবে। আমি আজ ভর্তি হয়ে ক্লাস করব না, আর আমি তো এখানের কিছুই চিনি না, তাই আশামনিকে নিয়ে একটু ঘুরে ওকে নিয়ে বাসায় চলে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ওরে নিয়ে যাও, তবে ওরে বেশি ভালো পাও না, এই যে পরে বুঝবে ও তোমার অবস্থা কি করে। ও এক্সের দুষ্টু, ওকে একা একা ছাড়বে না বাহিরে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাই। বাসা থেকে বের হয়ে গাড়ির ভিতরে দুই বোন উঠে বসলো। গাড়ির ড্রাইভার যখন আসলো তাকে আমি বললাম, কাকা আপনাকে লাগবে না, আমি গাড়ি চালাতে পারবো। কিন্তু কাকা আমাকে গাড়ি চালাতে দিবে না। আব্বু মানা করে দিছে নাকি যে আমি যেন গাড়ি না চালাই। কোনো রকমের কাকাকে বুঝিয়ে তাকে পাঠিয়ে দিলাম। এর ভিতরে আশামনি বলে উঠল, ভাইয়া তুমি গাড়ি চালাতে পারো? পারি। তাহলে ভাইয়া আমি সামনে বসবো তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। তাসফিয়া সব দেখছে আর রাগে ফুঁসছে, কিন্তু কিছু বলছে না। কিছুক্ষণের ভেতরে কলেজে এসে পৌঁছে গেলাম। গাড়িতে বের হয়ে দেখি ম্যানেজার কাকা দাঁড়িয়ে আছে। তারপরে তার সাথে আমরা সবাই অধ্যক্ষ স্যারের রুমে গেলাম। অধ্যক্ষ স্যারের রুমে প্রবেশ করে আমি তো রীতিমতো অবাক, কেননা অধ্যক্ষ স্যার তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার ছোট চাচ্চু। চাচ্চু প্রায় 5 বছর আগে আমার দাদুর সাথে রাগ করে বাসা থেকে চলে আসে। আব্বু অনেক খুঁজছে চাচুকে, কিন্তু কোথাও পাইনি। চাচুকে আমি দেখা মাত্রই চাচ্চু বলে ডাক দেই। চাচ্চু আমার মুখে চাচ্চু ডাক শুনে চেয়ার ছেড়ে উঠে এসে বলে, কে বাবা তুমি? চাচ্চু আমি তরিকুল। তরিকুল নামটা শোনা মাত্রই চাচ্চু আমাকে জড়িয়ে ধরে কান্না করে। কিছুক্ষণ পরে চাচ্চু বলে ওঠে, আব্বু তুমি এখানে হঠাৎ, এখানে কেমন করে? আসলে ছোটবেলা থেকে চাচ্চু আমায় নিজের ছেলের মতো করে আদর করে বড় করেছে। চাচ্চু আমায় কতটা ভালোবাসে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমায় একটু বলো আব্বু, সব খুলে। চাচ্চু সে অনেক লম্বা কাহিনী। একটু বলতো আব্বু, কি হয়েছে যার কারণে তুমি এখানে চলে আসলে? তারপরে বলা শুরু করলাম আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আপনারা তো আগে থেকে জানেন, তাই আর বললাম না। আমার কথা শুনে চাচ্চু কান্না আর বলে, যে ছেলের গায়ে আমি ফুলের টোকাও পড়তে দেইনি, আর সেই ছেলে আজ জীবন যুদ্ধে লড়াই করছে। আমার কথা শুনে কাকাও তাসফিয়ার চোখে পানি জমে গেছে। ঠিক তখন আশামনি বলে উঠল, তোমরা কি সবাই কান্না করবে আমাকে ধার করিয়ে রেখে? তোমরা সবাই খুব পচা, কেউ আমাকে ভালোবাসে না। ও সরি, নারিকেল ও সুপারি গাছের সরি বোন আমার, তবুও তুমি রাগ করো না। আমার কথা শুনে সবাই হেসে দেয়। আমি এমন কি কথা বললাম আমার কথা শুনে তোমাদের সকলে হাসি পেল? ভাইয়া তুমি বললে না যে আমার নারিকেল ও সুপারি গাছের সরি? তা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। এটাকেই বলে কষ্টের মাঝেও রোমান্টিকতা। তারপরে আরও কিছু কথা বলে চাচ্চুর সাথে কথা বলে কলেজে ভর্তি হয়ে বাইরে আসি। ম্যানেজার কাকা সে অফিসে চলে গেছে। আমি যখনই আশামনিকে নিয়ে কলেজ থেকে বের হব তখনই পেছন থেকে কেউ একজন আশামনিকে ডাক দেয়। আমি পেছনে তাকিয়ে দেখি তাসফিয়া ডাকছে, আমাদের কাছে এসে বলছে সেও আমাদের সাথে ঘুরতে যাবে। এই তুমি ক্লাস করবে না? না, আমিও আপনাদের সাথে ঘুরতে যাব। তারপরে আবার যখন গাড়িতে বসতে যাব তখন শুরু হলো আর এক কাণ্ড। তাসফিয়া বলছে সে সামনে বসবে, আশামনি বলতেছে ও সামনে বসবে। এই সামনে বসা নিয়ে দু বোনের ভিতরে অনেক কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, আর আমি দর্শক হিসেবে ওদের কাণ্ডগুলো দেখছি। সবাই তোমরা থামো, তোমাদের ভিতরে কে সামনে বসবে তা নির্ভর করবে আমার উপর। আসার সময় আশামনি বসছে, এখন তাসফিয়া বসবে, সমস্যা এখানেই সমাধান। আমার কথা শুনে তাসফিয়া খুশিতে আমাকে জড়িয়ে ধরেছে। এর ভিতরে আশামনি বলে উঠল, আপু তুমি সামনে বসার জন্য আমার সাথে যে ৩য় বিশ্বযুদ্ধ করলে, মনে হয় আমি তোমার বরকে কেড়ে নিয়েছি। এখন যাই বলো ভাইয়া তুমি সামনে বসবে, অমনি তুমি ভাইয়াকে জড়িয়ে ধরলে। কি এমন মহাভারত জয় করেছো কে জানে। আশামনির কথা শুনে তাসফিয়া লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। আমরা তিনজন অনেকক্ষণ ঘুরে বাসে আসি। প্রতিদিন তাসফিয়ার সাথে কলেজে আসা যাওয়া করা এবং মাঝে মাঝে কোথাও দুজনে ঘুরতে যাওয়া, এভাবে কেটে শেষ হয়ে যায় আমার এইচএসসি এক্সাম। এর ভিতরে তাসফিয়া আমায় অনেকবার বলেছে যে ও আমায় একটি কথা বলবে, তবে তা আমার এইচএসসি এক্সামের ফলাফল দিলে। তার আগেও ও আমাকে এই কথাটি বলবে না। বলতে বলতে আজ আমার এইচএসসি এক্সামের ফলাফল দিয়েছে। আমি জিপিএ 5 পেয়েছি। আমার ফলাফলের কথা শুনে
চাচু অনেক খুশি হয়েছে। আমি ফোন দিয়ে আবির এবং আব্বু আম্মুকে জানিয়ে দিলাম। আবিরও জিপিএ 5 পেয়েছে। আমার ফলাফল শুনে তাসফিয়াদের বাসার সবাই অনেক খুশি। সবাই খুশি থাকলে সবার মাঝে আজ একটি মানুষ, সে তার ছেলের ছবি ধরে কান্না করছে আর তাকে তার পাশে বসে তার মেয়ে সান্ত্বনা দিচ্ছে। সেই মানুষটি আর কেউ নয়, সে হলো আমার আম্মু, আমার গর্ভধারিণী মা। সেই মানুষটি ছেলেহারা কষ্টে অনেক অসুস্থ আছে। অন্যদিকে আমি রুমের দরজা আটকে মায়ের ছবি ফোন থেকে বের করে প্রচণ্ড কান্না করি। মা, তোমার ছেলে পরীক্ষায় অনেক ভালো ফলাফল অর্জন করেছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি তোমাকে একটি বারের জন্য মা বলতে পারিনি। মা, আমি আজ অনেক ভালো ফলাফল অর্জন করেছি। সকল ছেলেমেয়েরা আজ তারা খুশি মনে তাদের বাবা মায়ের সাথে কাটাচ্ছে, আর আমার পাশে আজ কেউ নেই। এই খুশির দিনে আমি আজ 4 দেয়ালে সবার থেকে আলাদা করে নিজে বন্দি করে রেখেছি। মা, ও মা, আমি কি এমন অন্যায় করেছিলাম যার জন্য সবাই আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বাসা দিয়ে বের করে দিল? আমার কথা কেউ একটি বারের জন্য শুনল না। আমি সেদিন সবার কাছে এতটাই খারাপ ছিলাম। আমি মায়ের ছবির সাথে আরও অনেক কথা বলছি, হঠাৎ কারো দরজা ধাক্কা দেওয়ার শব্দে তাড়াতাড়ি কান্না থামিয়ে দিই। দরজার ওপাশ থেকে কেউ একজন আমার সকল কথা শুনে দরজার কাছে দাঁড়িয়ে। আমি চোখ ভালো করে মুছে বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিই। দরজা খুলে দেখি দরজার সামনে তাসফিয়া দাঁড়িয়ে আছে। আমি দরজা খুলে দেওয়ার সাথে সাথেই তাসফিয়া রুমের ভিতরে প্রবেশ করে। রুমের ভিতর প্রবেশ করে আমার হাত ধরে বিছানায় বসে কিছুক্ষণ চুপ থেকে আমায় যা বলল তা শুনে আমি তো অবাক। তাসফিয়া কিছুক্ষণ চুপ থেকে আমায় বলল, দেখুন, আপনি এতক্ষণ কান্না করে যে কথাগুলো বলছেন তা আমি আপনার সব কথা শুনতে পেয়েছি দরজার ওপাশ থেকে। আমি আপনাকে বলেছিলাম না যে আপনার ফলাফল দিলে আমি আপনাকে একটি কথা বলবো, আর সেই কথাটি আজ আমি আপনাকে বলবো। আর সেই কথাটি হলো, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। প্রথম যেদিন আমি আপনাকে দেখি সেই দিনই আমি আপনাকে ভালোবেসে ফেলি, তবে তা এতদিন সাহস করে আপনার সামনে বলতে পারিনি। আব্বু আমার কাছে অনেক আগেই বলেছি যে আমি আপনাকে ভালোবাসি। তারা বলেছে আপনি যদি রাজি থাকেন তাহলে তাদের কোনো আপত্তি নেই আপনাকে মেনে নিতে, কিন্তু আপনাকে অনেক ভয় পাই, তাই এতগুলো দিন বলতে পারিনি যে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। এখন আপনি বলেন আপনি আমায় ভালোবাসেন কি না, তবে আমি কিন্তু আপনার উত্তর হ্যাঁ হওয়া চাই। আমি তাসফিয়ার কথা শুনে অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে কি দেখেন? না, কিছু না। দেখো তাসফিয়া, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি ভালোবাসার জন্য আজ আমি সব কিছু হারিয়ে এখানে এসে দাঁড়িয়েছি অনেক কষ্টে। এখন তুমিও আবার এই ভালোবাসার জন্য আসছো। তোমার মাথা থেকে ভালোবাসার ভূত ঝেড়ে ফেলে দাও, যাতে তোমাকে ভূতে ভর করতে না পারে। আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমার কথা শুনে তাসফিয়া কান্না করতেছে আর বলতেছে, তোমার কাছে সব মেয়েদের কি সমান হয়? আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে সারা জীবন বেসে যাব। তোমাকে আমি ভালোবাসার কথা অনেক আগেই বলতাম আমি, কিন্তু শুধুমাত্র আব্বুর জন্য বলিনি। তিনি আমায় তোমার ভালোর জন্য এতদিন তোমাকে ভালোবাসার কথা বলতে পারিনি। আব্বু আমায় বলেছিল এখনই যদি তোমায় আমার মনের কথা বলি তাহলে তোমার পরীক্ষার উপরে একটা খারাপ প্রভাব ফেলতে পারে, তাই তুমি যাতে ভালো রেজাল্ট করতে পারো তাই এতদিন মনের কথা মনেই রেখেছি। আর আজ যখন আমার মনের ভেতরে জমানো কথাটি বললাম আর তুমি আমায় ফিরিয়ে দিলে, প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না, তাহলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দেখো তাসফিয়া, তুমি এতক্ষণ যে কথাগুলো বললে তা যদি তোমার হৃদয়ের কথা হয় তাহলে আমি তোমায় ভালোবাসবো, তবে তা এখন না, তোমার এইচএসসি এক্সামের পরে। তবে শর্ত আছে একটি, তাহলে তোমার এইচএসসি এক্সামে জিপিএ 5 পেতে হবে, তাহলেই আমি তোমাকে ভালোবাসবো আর তুমিও আমার ভালোবাসার মানুষটিকে পাবে। এখন বলো, তুমি রাজি আমার কথায়? রাজি। এখন আমি পড়াশোনার পাশাপাশি অফিসের সব কাজ করি। অন্যদিকে তাসফিয়া এখন প্রচণ্ড পড়াশোনা করে ভালো ফলাফলের জন্য। আবিরও এখন দেশের অফিস দেখাশোনা করছে পড়াশোনার পাশাপাশি। এভাবে পড়াশোনা ও অফিসের কাজের মাধ্যমে সময় পার করছি সব কষ্টকে ভুলে থাকার জন্য। আমি এখানে আসার পর থেকে চাচু বলছে আমাকে একজন বড় ডাক্তার বানাবে, তাই আমি তার জন্য এখন ডাক্তারি পড়াশোনা করছি। তাসফিয়ার পরীক্ষা শেষ হয়েছে অনেক আগে, আজ ওর পরীক্ষার ফলাফল দিবে, তার জন্য আজ সারাদিন আমার সাথে আছে। আজ একটি পারের জন্য আমাকে কাজ থেকে যেতে চাইছে না, তাই ওরিনে আমি অফিসে এসে আমার পাশে চেয়ারে বসিয়ে আমি আমার কাজ করতে থাকি। যখনই ওর ফলাফল পাই দেখি ও জিপিএ 5 পেয়েছে, তা তাসফিয়া দেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হেই পাগলি, তুমি খুশির দিনে কান্না করছো কেন? আজ যদি আমি খারাপ ফলাফল করতাম তাহলে তো আমি তোমাকে হারাতাম। আজ আমি তোমার কথা রাখতে পেরেছি। এখন বলো, তুমি এখন আমায় ভালোবাসবে? তোমাকে আমিও আমার জীবনের চেয়েও ভালোবাসি। তাসফিয়া, তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? কখনোই আমি তোমায় ছেড়ে যাব না।
তাসফিয়ার আর আমার ভালোবাসা ভালোই চলছে, বিভিন্ন রাগ অভিমান হাসি খুশির খুনসুটির মাধ্যমে। তাসফিয়াকে আমি ডাক্তার পড়াইতেছি। সবকিছুর ভিতর থেকে অস্ট্রেলিয়ার কেটে গেল আমার 10 বছর। এখন আমি একজন অনেক বড় একজন ডাক্তার। তাসফিয়া একজন বড় ডাক্তার। এখন তাসফিয়াকে আমি আমার মতো একজন বড় ডাক্তার বানিয়েছি। আমার এখন টাকা পয়সা বাড়ি গাড়ি, এখানে 2টা অফিস ও দেশে করছি 3টা অফিস। দেশের টপ বিজনেসম্যানদের ভিতরে আমি একজন 2 নম্বরে। এখন আমি এসব কিছু সম্ভব হয়েছে আবিরের জন্য। আবির আমার পাশে না থাকলে আমি এত কিছু কখনোই করতে পারতাম না। আবির আজ সকালে ফোন দিয়েছে, ওর মেয়ের জন্মদিন আগামী 2 দিন পরে, তাই আমাকে এবং তাসফিয়াকে যেতে হবে দেশে। ও আপাতত বলতেই ভুলে গেছি, আবির 3 বছর আগে বিয়ে করেছে। আমি পড়াশোনার ব্যস্ততার জন্য যেতে পারিনি। ওর একটি মেয়ে আছে, তার বয়স 2 বছর। এখানকার সব কাজ তাসফিয়ার আব্বুকে বুঝিয়ে দিয়ে আমি তাসফিয়া এবং আশামণি আমার প্রাইভেট জেটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সিটে বসে ভাবছি 10 বছর আগে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। কথাগুলো মনে পড়তেই 2 চোখের কোণা থেকে নোনা জল বের হলো। এসব কথা ভাবতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তাসফিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি আমরা বাংলাদেশ এসে পৌঁছে গেছি। তারপরে প্রাইভেট জেট থেকে বের হয়ে দেখি আবির এবং আব্বু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে তাদের সাথে মত বিনিময় করে গাড়িতে চড়ে সোজা আবিরদের বাসায় চলে আসলাম। বাসার কলিং বেল দেওয়া মাত্রই দরজা খুলে দিল একটি মেয়ে। মেয়েটির দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। মেয়েটির কাণ্ড দেখে আমি সহ তাসফিয়া ও আশামণির চরম অবাক। কিন্তু আবির এবং আব্বু তারা দুজন স্বাভাবিকভাবেই আছে। কি আপনি আর এমন করে আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আমাকে চিনতে পারছো না ভাইয়া? আমি তোমার বোন নেহা। নেহা নামটা শোনা মাত্রই আমার 2 চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। আমার আদরের ছোট বোন আজ কত বড় হয়ে গেছে। কেমন আছিস বোন আমার? অনেক ভালো আছি। ভালো না থাকলে তোমাকে দেখতে আসতে পারতাম বলো? রাগ করেন আমার লক্ষ্মী বোন। এখন ভিতরে চল, তারপরে কথা হবে কেমন? বাসার ভিতরে প্রবেশ করে আবিরের আম্মুর সাথে কথা বলে চলে আসলাম আবিরের রুমে প্রবেশ করে দেখি আবিরের বউ আবিরের মেয়েকে সাজিয়ে দিচ্ছে। আমায় দেখা মাত্রই আবিরের বউ বলে উঠল, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি এবং আমার মামুনিটা কেমন আছে? আমরাও ভালো আছি ভাইয়া। এর ভিতরে আবির বলে উঠল, এখন গিয়ে তাসফিয়া আশামণিকে রুম দেখিয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে নেয়। আচ্ছা ভাবি, তাহলে আমি এখন আসি। আপনার বর আমাকে আপনার সাথে সহ্য করতে পারছে না। আহ কি প্রেম বউয়ের প্রতি ভাইয়ের। তারপরে তাসফিয়া এবং আশামণি নেহাকে রুম দেখিয়ে দিতে বলে আমি ফ্রেশ হতে চলে আসলাম আমার রুমে। কিছুক্ষণ পরে নেহাকে আমার রুমে আসতে বললাম। কিছুক্ষণ পরে নেহা আসলো আমার রুমে। নেহা আম্মু কেমন আছে? তেমন ভালো না। আম্মুর বেশ কিছুদিন যাবৎ বুকে খুব ব্যথা করে, কিন্তু তা কোনো ওষুধই কমতেছে না। আম্মু প্রতিদিন রাতে তোমার জন্য কান্না করে। তোমাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে ভাইয়া এবং ভাবির সাথে আম্মু কোনো বিষয়ে প্রয়োজন ছাড়া একদমই কথা বলে না। ভাবির একটা মেয়ে হয়েছে, মেয়ের নাম রাখছে ইরা। নেহা, ইরার বয়স কত? ইরার বয়স ভাইয়া এই তো প্রায় 8 বছর হবে। তাহলে তো অনেক বড় হয়ে গেছে। তা কোন ক্লাস? এ পড়াশোনা করে ইরা এখন? ভাইয়া ইরা এখন 3য় শ্রেণীতে পড়ে। সবই বুঝলাম। তা তোর কি বিয়ে হয়েছে? না, আমি এখনো বিয়ে করিনি। আমি আব্বুকে বলেছি যেদিন তুমি আসবে সেদিন আমি বিয়ে করব। শোন বোন, তুই এই কাজটি কিন্তু ঠিক করিসনি। এখন তো আমি আসছি, এখন বিয়ে করে নিস। তুমি যদি আমার বিয়েতে আসো তবেই বিয়ে করব, তা না হলে বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, তোকে কথা দিলাম বোন। আমি যদি বেঁচে থাকি তবে তোর বিয়েতে আমি যাব ইনশাল্লাহ। আর তুই আগামীকাল আম্মুকে নিয়ে এই হাসপাতালে আসিস, আমি সেখানে থাকবো না। ভাইয়া আরেকটা কথা। কি কথা বল? ডাক্তার বলছিল আজ এক অস্ট্রেলিয়ার বড় ডাক্তার নাকি বাংলাদেশে আসছে। তাকে দেখালে আম্মুকে নাকি ভালো হতো। কি নাম ডাক্তারের তুই জানিস? ভাইয়া, তারা একজন না 2জন বড় ডাক্তার একসাথে বাংলাদেশে আজকে নাকি আসছে। ডাক্তার কাকা তাই তো বলছে, একজন মেয়ে একজন পুরুষ। তার ভিতরে পুরুষ ডাক্তার সে অনেক বড় ডাক্তার, মেয়েটিও অনেক বড় ডাক্তার, তবে ছেলে ডাক্তার এর চেয়ে বড় না। মেয়েটির নাম শুধু কাকা বলেছে ডাক্তার ছিল। মেয়েটির নাম হলো তাসফিয়া। ও আচ্ছা ঠিক আছে, তুই আগামীকাল সকালে আমি যে হাসপাতালে আম্মুকে নিয়ে আসতে বলেছি তুই নিয়ে আসিস। আমার কথা আম্মুকে বলবি না, তাকে আমি সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু তোমার ছেলে গেছে কই? আমায় একা রেখে সবাই নাস্তা করলো, এটা কিন্তু ঠিক হয়নি আম্মু।
তোর জন্য এখনো একজন না খেয়ে আছে, সে তোকে ছাড়া খাবে না বলে দিয়েছে। আমার এতগুলো মানুষের মধ্যে কে এত ভালোবাসে আম্মু? আমায় একটু বলো তো। আমার পরবর্তী বৌমা, মানে তোর সাথে যার বিয়ে হবে, সে এখনো খায়নি। যা উপরে গিয়ে তাসফিয়াকে ডেকে নিয়ে আয়, আমি ততক্ষণে তোদের খাবার দিতেছি। উপরে গিয়ে তাসফিয়াকে নিয়ে নিচে এসে নাস্তা শেষ করে দুজনে রেডি হয়নি। আশামণিকেও সাথে করে আমি, আবির, তাসফিয়া এবং আশামণি মিলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হই। কেননা আমি এবং আবির মিলে একটি হাসপাতাল তৈরি করেছি। প্রায় 2 বছর হয়েছে তার বয়স। আমাদের হাসপাতালে গরিবদের জন্য ফ্রি চিকিৎসা দেওয়া হয়। আমি হাসপাতালটিকে ঘুরে দেখার জন্য যাচ্ছি। কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে গেলাম। হাসপাতালের ভিতরে প্রবেশ করে একজন মানুষকে দেখে আমি থমকে দাঁড়াই। মানুষটিকে আজ দেখে আমি আসলে অনেকটাই অবাক হলাম। একদিন এই মানুষটার জন্য আমার সব কিছু হারাতে হয়েছে। সে মানুষটি আর কেউ নয়, সে হলো আমার ভাবি। সবার চেহারা ভুলে গেলেও এই মানুষটিকে কখনোই ভোলার মতো নয়। হঠাৎ পকেটে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে যা বলল তা শুনে আমার সমস্ত কিছু মুহূর্তের ভেতরে সব এখন ওলটপালট হয়ে যাচ্ছে। ফোনের ওপাশ থেকে নেহা বলল, আম্মুকে আবিরদের হাসপাতালে সকালে ভর্তি করা হয়েছে। আম্মু প্রচণ্ড অসুস্থ। নেহা তো আর জানে না যে এই হাসপাতালটি আমার আর আবিরের। আমি আর এখানে দেরি না করে নেহাকে হাসপাতালের ম্যানেজারের রুমে আসতে বললাম। এই হাসপাতালের ম্যানেজার হলো আবিরের বউ। আমরা সবাই রুমে প্রবেশ করে চেয়ারে বসা মাত্রই নেহা রুমে প্রবেশ করে আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে। কান্না করিস না বোন, আমি আছি তো, দেখবি আম্মুর কিচ্ছু হবে না। অন্যদিকে আব্বু ও ভাই তারা হাসপাতালের বড় ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার, এখন আমরা কি করব বলেন? জাপানের সেই বড় ডাক্তার দুজন কি বাংলাদেশে আসেনি? ডাক্তার বলছে, আপনারা একটু ওয়েট করুন, আমি এক্ষুনি তাকে একটা ফোন দিতেছি। আর আমাদের এখানে যত বড় ডাক্তাররা আছে তাদের নিয়ে মিটিং চলতেছে, দেখি এখন মিটিংয়ে কি সিদ্ধান্ত নেয় তারা। আমার ফোনে একটি ফোন আসে। ফোনটি রিসিভ করা মাত্রই সে তার সব পরিচয় দেয় এবং বলছে, স্যার আপনি কি বাংলাদেশে আসছেন? স্যার রোগীর অবস্থা খুবই খারাপ, তাকে খুব তাড়াতাড়ি অপারেশন করা দরকার। আচ্ছা, আপনারা এক্ষুনি তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, আমি আসছি। আমি এই হাসপাতালে এখন আছি, আপনি যত তাড়াতাড়ি পারেন রোগীকে অপারেশন রুমে নিয়ে যান। ডাক্তার ফোন রেখে দিয়ে ভাইয়া এবং আব্বুকে বলছে, আপনাদের জন্য খুশির খবর আছে স্যার, এখন আমাদের হাসপাতালে আছেন। সে আমাদের খুব দ্রুত অপারেশনের ব্যবস্থা ঠিক করতে বলেছেন। সে আপনার আম্মু অপারেশন আজ এবং এখনই করবেন। আপনাদের সাথে পরে কথা, আমি এখন অপারেশনের সব ব্যবস্থা ঠিক করি। নেহা তুই আবির এবং ভাবি ও আশামণির সাথে এখানে থাক, আমি আর তাসফিয়া আসতেছি কিছুক্ষণ পরে। আবির তুই একটু বাহিরে আমার কথা শুনে যা। তারপরে আম্মুর কথা আবিরকে সব বললাম। এখন আমি এবং তাসফিয়া মিলে তার অপারেশন করব, তবে কেউ যেন আমাদের দুজনের আসল পরিচয় না জানতে পারে সে ব্যবস্থা করিস। আমি তাসফিয়াকে নিয়ে ডাক্তার রুমে প্রবেশ করে অপারেশনের যাবতীয় সব কিছু গুছিয়ে নিলাম। সব কিছু গোছগাছ করে অপারেশন রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করা মাত্রই তাসফিয়া বলে ওঠে, এই তোমার আম্মু। শোনো তাসফিয়া, একদম খুব সাবধানে কাজ করবে কেমন? আমরা দুজন ভিতরে প্রবেশ করে দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিট অপারেশনের কাজ সম্পন্ন করলাম। এখন বাকিটা আল্লাহ পাকের উপর ভরসা। অপারেশন শেষ করে মায়ের ঘুমন্ত মায়াবী চেহারাটার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। তাসফিয়া আমাকে সান্ত্বনা দিয়ে রুম থেকে নিয়ে আসলো। আবিদের কাছে আসতেই নেহা বলে উঠল, ভাইয়া তুমি এবং তাসফিয়া আপু বড় ডক্টর, তাও আমাকে বলনি কেন? তুই জানলি কি করে যে আমরা ডাক্তার? আশামণি বলছে। আশামণি বাস দেওয়ার সময় আর পেল না? আশামণি, চান্দু তোমায় আজ বাসায় গিয়ে দেখো কিভাবে 30 ডিগ্রি দেয়। কথাগুলো মনে মনে বললাম। কি হলো ভাইয়া, তুমি কথা বলছো না কেন? তোকে নেহা আমি পরে সব খুলে বলবো নে, তুই কাউকে কিছু বলবি না কেমন? তারপরে হাসপাতালের সব কাজ গুছিয়ে বাসায় চলে আসি। রাতে আবিরের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে অনেকে গিফট দিলাম ওর মেয়েকে, তার সাথে বাসার সকলকে। আরও 2 দিন বাংলাদেশ থেকে আমরা অস্ট্রেলিয়ায় চলে আসি। এখানে আসার কিছুদিন পরে বাংলাদেশে একটি অফিসে একটু সমস্যা দেখা দেয়। তার জন্য আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা, আর তাসফিয়াকে নিয়ে। আমি একা আসতে চেয়েছিলাম, কিন্তু তাসফিয়া আমাকে একা কোথাও যেতে দিবে না, তাই ও আমার সাথে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে এসে সোজা অফিসে চলে আসলাম। অফিসের সব কাজ ঠিক করে আবিরদের বাসায় আসি। ভাবছি এবার কিছুদিন এখানে থাকবো। এখানে আসার 2 দিন পরে নেহা ফোন দিয়ে বলল ওর আগামী 2 দিন পরে বিয়ে, আমাকে ওর বিয়েতে যেতেই হবে। ভাইয়া তুমি না আসলে জানোই তো আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোর বিয়েতে অবশ্যই যাব। বলতে বলতে নেহার বিয়ের দিন চলে আসলো। আজ নেহার বিয়ে। আমার ছোট পিচ্চি বোনটি এখন অনেক বড় হয়ে গেছে। এখন ও আজ অন্যর ঘরে বউ সেজে যাবে।
এইসব কথা ভাবতে আমার দু চোখ গড়িয়ে পানি বের হলো। পাশ থেকে তাসফিয়া বলে উঠল, তুমি কান্না করো না প্লিজ। কোনো মেয়েই সারা জীবন তার বাবার বাড়িতে থাকে না, তাদের একদিন অন্যের ঘরে যেতেই হবে, হোক বা তা একদিন আগে বা পরে। সবাই রেডি হয়ে রওনা দিয়েছে আমাদের বাসায় যাওয়ার জন্য। আমি আবিরদের যেতে বললাম আর বলছি যে আমি কিছুক্ষণ পরে আসছি। আমার কথা শুনে আবির সব বুঝতে পারলো। ওরা সবাই চলে গেল আমাদের বাসায়। আমি আমার অফিসের ম্যানেজারকে ফোন দিয়ে 20টি গাড়ি নিয়ে আসতে বলেছি আবিরদের বাসার সামনে। কিছুক্ষণের ভিতরেই গাড়ি নিয়ে হাজির হলো আমার এখানের বড় অফিসের ম্যানেজার। তারপর গাড়ি নিয়ে বাসা থেকে বের হলাম আমাদের বাসার উদ্দেশ্যে। কেননা আম্মু বলেছিল যদি কখনো তার সামনে দাঁড়াই তবে যেন মানুষের মতো মানুষ হয়ে যায়। আজ আমার সব কিছু আছে, শুধু আমার পরিবারের মানুষগুলো নেই। কিছুক্ষণ জার্নি করার পরে আমরা আমাদের বাড়িতে গিয়ে পৌঁছাই। বাড়ির গেট দিয়ে যখন সবাই দেখলো অনেকগুলো দামি গাড়ি ভিতরে ঢুকছে, আমাদের বাড়িটাও বিশাল বড়, তবে এতগুলো এখন ভিতরে রাখার জায়গা নেই, তাই 10টা গাড়ি ভিতরে প্রবেশ করলো। বাকিগুলো বাড়ির সামনে রাস্তায় রাখা হলো। এখন সবার মুখে একটা কথা, কে আসলো? গাড়ি থেকে আমার গার্ডরা বের হয়ে আমার গাড়ির দরজা খুলে দিল। গাড়ি থেকে বের হওয়া মাত্রই সবাই আমাকে অবাক চোখে আমার এবং তাসফিয়ার দিকে তাকিয়ে আছে। আমার ম্যানেজারকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। আমার সামনে কিছু গার্ড, তারপরে আমরা 3 জন, আর পিছনে আমার কিছু গার্ড। তাসফিয়া আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমরা ভিতরে যাওয়া মাত্রই আবির আমার কাছে আসলো। তারপরে আমি ম্যানেজারকে কিছু গার্ড দিয়ে নিচে রেখে আমি উপরে গেলাম বাকি গার্ডদের নিয়ে। সবাই আমাদের দেখছে কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। আমি উপরে গিয়ে সোজা আম্মুর রুমে প্রবেশ করলাম তাসফিয়াকে নিয়ে। গার্ডদের রুমের বাইরে দাঁড় করে রেখে আম্মুর রুমে প্রবেশ করা মাত্রই আম্মু বলে উঠল, কে তোমরা বাবা? আম্মু আমায় চিনতে পারেনি। পারবি বা কি করে? আমি এখন দাড়ি রেখেছি। কত বছর আগে দেখেছে আমায়, তখন কি শুকনো ছিলাম। এখন মোটামুটি ভালোই স্বাস্থ্য আছে। আম্মু তুমি আমায় চিনতে পারোনি? আমি তরিকুল। আমার নামটি শোনা মাত্রই আম্মু আমাকে জড়িয়ে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পরে আম্মু বলল, বাবা কিন্তু কোথাও যাবি না, এখন থেকে তুই আমার কাছেই থাকবি। আম্মু তা না, পরে ভেবে দেখব। এখন বলো তোমার শরীর কেমন আছে? অপারেশন করার পরে বাবা এখন আমি অনেক সুস্থ আছি। আমাকে নেহা বলেছে যে তুই নাকি আমার অপারেশন করেছিস। যখন নেহা কথাটি বলেছে সেদিন আমি কতটা খুশি হয়েছি তা তোকে বলে শেষ করতে পারবো না। তুই আমার কথা রেখেছিস বাবা, তুই আজ মানুষের মতো মানুষ হয়েছিস। আমার কথা বলছি এর ভিতরে নেহা ফোন দিল। ফোন রিসিভ করতে আমি আম্মুর কাছে আসি। কই তুমি ভাইয়া? আমি এক্ষুনি আসতেছি আম্মুকে নিয়ে। তারপরে নিচে গিয়ে যখনই নেহার পাশে আমি বসা ধরছি, ভাইয়া আমাকে বাধা দেয়া ধরছে। এর ভিতরে আমার গার্ডরা তাকে ধরে ফেলে। আম্মু বলে ওঠে, নেহা তোর ভাইয়া আসছে। এই কথা শোনার পরে সেখানে থাকা সবাই চরম অবাক। কে হয়তো আশা করেনি যে আমি কোনোদিন এভাবে আসবো। তারপরে নেহাকে ডায়মন্ডের অনেকগুলো উপহার দিলাম। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরে নেহাকে নিয়ে যায় ওর শ্বশুর বাড়ি। নেহাকে বিদায় দিতে সন্ধ্যা হয়ে গেল। আম্মু বলতেছে আজ আমায় কোনোভাবেই যেতে দিবে না। তারপরে আম্মুর কথা মতো আজকে আমাদের বাসায় থাকার সিদ্ধান্ত নিলাম। আমি আজ এখানে থাকবো, তাই আবিরদের বাসার সবাইকে যেতে বললাম। আজ আমাদের বাসায় থাকতে বললাম। রাতে যখন আমি আম্মু, তাসফিয়া, আবির, ওর বউ, ওর আব্বু আম্মু সবাই মিলে আড্ডা দিচ্ছি, ঠিক তখনই আমার আব্বু এসে আমায় বলে, বাবা তুই আমাদের ক্ষমা করে দে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। কি বা করতাম বাবা সেদিন বল? সবাই যখন বলছিল তুই অপরাধী, তখন আমার অবস্থা কেমন হয়েছিল একটিবার তুই চিন্তা করে দেখেছিস? কেউ যদি তার ছেলেকে নিয়ে বাজে কথা বলে তখন সেই পিতামাতার অবস্থাটা কেমন হয় তা তুই বুঝবি কি করে বাবা? তোর যখন ছেলে মেয়েকে নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করে কথা বলবে সেই দিন তুই বুঝবি। তোমাদের সব কথাই বুঝলাম। আমরা আমার পিতামাতা। তোমাদের আমি ক্ষমা না করে দিয়ে কখনোই আমি থাকতে পারি না। তোমাদের আমি ক্ষমা করে দিলাম, তবে যারা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে তাদের একজনকে আমি কখনো ক্ষমা করব না। এই কথা বলে তাসফিয়াকে নিয়ে সোজা আমার রুমে চলে আসি। রাতে যখন ডিনার করার জন্য রুম থেকে বের হব তখনই আমার রুমে 2 জন মানুষ আসলো। তাদের দেখে আমি অবাক, কেননা তারা 2 জন আর কেউ নয়, তারা 2 জন হলো আমার ভাইয়া এবং ভাবি। দেখ ভাই, আমাদের ভুল হয়ে গেছে। তোমার সাথে আমি যা করেছি, প্লিজ ভাই তুমি আমাদের ক্ষমা করে দাও। ভাবি আমার হাত দুটো ধরে কান্না করতে করতে কথাগুলো বলল। আমি ভাবিকে বসা থেকে উপরে দাঁড় করিয়ে বললাম, দেখুন ভাবি, আপনি আমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউয়ের সম্মান মায়ের মতো, তাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সত্যি বলছো তুমি? তারপরে তারা নিচে চলে গেল। তাসফিয়া আমার কাছে এসে জিজ্ঞাসা করলো,
তুমি এত তাড়াতাড়ি তাদের ক্ষমা করে দিলে? তোমার সাথে তারা যে খারাপ ব্যবহার করছে তাকে তুমি সব ভুলে গেছো, নাকি তুমি অন্য কিছু ভেবে তাদের ক্ষমা করে দিচ্ছ? তোমাকে দেখে আমার তাই মনে হচ্ছে। তাদের আমি কেন ক্ষমা করে দিলাম এত সহজে? তার কয়েকটি কারণ আছে। তবে একটি কথা মনে রাখবে, তারা আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে, এখন যদি আমি তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে তাদের ভিতরে এবং আমার ভিতরে পার্থক্য রইল কোথায় বলো? মানুষ জীবনে 6 বার হেরে যায়। 1 টাকার কাছে, 2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, 6 অবশেষে মরণের কাছে। আমি এগুলোর ভিতরে আজ ভালোবাসা বিবেকের কাছে হেরে গিয়েছি। তুমি বলো যে ভাই সবসময় আমায় আগলে রাখছে ছোটবেলা থেকে, আমায় কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। যা চেয়েছি সে তার শত কষ্ট হলেও আমায় এনে দিয়েছে সেই জিনিসটা। আমি সেই ভাইকে আজ কি করে ক্ষমা না করে দিয়ে থাকতে পারি বলো? কথাগুলো আমি কান্না করতে করতে বললাম। কিছুক্ষণ চুপ থেকে আবার বলা শুরু করলাম, তাসফিয়াকে কিছু কথা সবসময় মনে রাখবে তাসফিয়া, যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো, আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নাও, কিন্তু কারো কাছে হয়তো বা তুমিই তার পৃথিবী। হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন, কিছু কিছু টাইম আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি। তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না, বুঝতে পারি ও পারি না, অনুভব করতে পারি ও পারি না। সে বড় রহস্যময় সময়। যেমন তুমি আমায় এবং আমার বলা কথাগুলো এখন অনেকটাই বিশ্বাস করতে পারছো না। জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন। তুমি আজ প্রমাণ করে দিলে আসলেই তুমি এক মহান মানুষ, যে কিনা সবার সুখের জন্য সব কিছু ত্যাগ করতে পারে। তুমি প্রমাণ করে দিলে তুমি কতটা বড় মনের মানুষ তা। তোমার কাছে থেকে আসলেই আমার অনেক কিছু শেখার আছে। তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে আমি অনেক খুশি। তাসফিয়াকে নিয়ে নিচে এসে রাতের খাবার খাওয়ার জন্য টেবিলে যখন বসলাম, তখন চোখ গেলে টেবিলে বসা একটি মেয়ের উপর। তার সাথে বসা একটি ছেলে আছে। ছেলেটি আমায় দেখা মাত্রই আমাকে সালাম দিয়ে বলল, স্যার কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, তবে আপনাকে তো আমি চিনতে পারলাম না। তখন ছেলেটি বলল, স্যার আমি আপনার অস্ট্রেলিয়ার অফিসে চাকরি করি। ও আচ্ছা ঠিক আছে। আসলে অনেক মানুষ কাজ করে, কার কি নাম পরিচয় তা মনে থাকে না। ছেলেটির মুখে স্যার ডাক শুনে ওখানে বসা সবাই অবাক হয়ে আমার দিকে চেয়ে রয়েছে। সবার ভিতরে আব্বু বলে উঠল, তরিকুল এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যখন আসছো তখন দেখলাম অনেকগুলো দামি গাড়ি নিয়ে আসছো, তার সাথে অনেক গার্ড, এবং তোমার সাথে আমি দেশের টপ ব্যবসায়ীদের ভিতরে দ্বিতীয় যে কোম্পানি সেই হেড অফিসের ম্যানেজারকে তোমার সাথে দেখলাম। যদিও আজ পর্যন্ত সেই অফিসের সিওকে কেউ দেখেনি, একমাত্র ওই ম্যানেজার ছাড়া। আজ সেই ম্যানেজার তোমার সাথে আমাদের বাড়িতে আসছে। বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। তারপরেও এই মাত্র নীলার স্বামী নেহাল তোমায় স্যার বলে ডাকলো। নীলা নামটি আব্বুর মুখে শোনা মাত্রই আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। পিছনের কথাগুলো পিছনে পড়ে থাক, তার আমি সামনে আনতে চাই না। নীলার বিয়ে হয়ে গেছে, তাহলে দয়া করে আল্লাহ পাক ওদের যেন সুখে রাখে। বাস্তবতা এত কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে, আর তখন আমাদের কিছুই করার থাকে না। তোমাকে সেদিন নাকি মেঘলা হাসপাতালে দেখেছে। শুধু তোমাকে না, তোমার আবির, তাসফিয়া এবং আরেকটি মেয়ে ছিল। আমি যতটুকু জানতে পেরেছি সেই মেয়েটি তাসফিয়ার বোন ছিল। তুমি এতদিন কোথায় ছিলে? এই সবগুলো কথার উত্তর দাও। আব্বু আমি এতটুকু বলতে পারবো, আমি এতদিন অস্ট্রেলিয়ায় ছিলাম। তোমার বাকি প্রশ্নগুলোর উত্তর আগামী 5 দিন পরে বলবো, আমি আজ বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে নাস্তা করে যখনই চেয়ার থেকে উঠতে যাব, ঠিক তখনই আমার ফোনটি পকেটে বেজে ওঠে। ফোনটি রিসিভ করতেই ফোনের ওপাশে থাকা মানুষটি যা বলল তা শুনে আমি কি যে উত্তর দিব আমি সে ভাষা খুঁজে পাচ্ছি না। ফোনের ওপাশে থাকা মানুষটি আর কেউ নয়, তিনি হলেন তাসফিয়ার আম্মু। তিনি ফোনে আমায় বলল যে তাসফিয়ার আব্বু মারা গেছে কিছুক্ষণ আগে। হঠাৎ নাকি সে অসুস্থ হয়ে পড়ে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায়। তাসফিয়ার আম্মুর সাথে একটু দূরে গিয়ে কথা বলে ফোন রেখে দিই। তাসফিয়ার আম্মুর সাথে কথা বলা শেষ করে আমি আব্বু আম্মুকে তাড়াতাড়ি উপরে আসতে বলি। তাসফিয়াকে উপরে নিয়ে এসে বলি তাকে তৈরি হতে, আমরা এখন অস্ট্রেলিয়া যাব, সেখানে অফিসের সমস্যা দেখা দিয়েছে। তাই আম্মুর রুমে গিয়ে আব্বু আম্মুকে সব খুলে বললাম। তখন আব্বু বলল সেও আমাদের সাথে যাবে। আবিরকে সব খুলে বলেছে। আবির এবং আবিরের আব্বু আমাদের সাথে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখন আমরা সবাই আমার প্রাইভেট জেটে বসা। দীর্ঘ 8 ঘন্টা পরে আমরা অস্ট্রেলিয়া এসে পৌঁছলাম। এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে তাসফিয়াদের বাসায় চলে আসি। আমি চাচ্চুকে এখানে সব কিছু আগেই ফোন দিয়ে গুছিয়ে রাখতে বলেছি।
তাসফিয়াকে আমি এখন পর্যন্ত এখানে আসার সত্যি কথাটি বলিনি। তাসফিয়াদের বাসায় পৌঁছানোর পরে তাসফিয়ার আব্বু মৃত্যুর সংবাদটা শুনে অনেকটা ভেঙে পড়ে। ইসলামিক নিয়ম অনুযায়ী তাসফিয়ার আব্বু জানাজা ও দাফনের কাজ সম্পন্ন হয়। রাতে সবাই যখন একসাথে বসছে তখন আমার আব্বু তাসফিয়ার আম্মুকে বলে আমার এবং তাসফিয়ার বিয়ে হবে বাংলাদেশে গিয়ে, আর তাসফিয়ার আম্মু এবং আশামনি আমাদের সাথে বাংলাদেশে গিয়ে আমাদের সাথে আমাদের বাসায় থাকবে। আব্বুর কথায় তাসফিয়ার আম্মু প্রথমে আমাদের সাথে বাংলাদেশে থাকতে রাজি হয়নি, পরে আবিরের আব্বুর কথায় রাজি হয়। এখানে এসে আব্বু চাচুকে পেয়ে অনেক খুশি হয়েছে। এখানে সব কাজ গুছিয়ে তাসফিয়ার আব্বুর মৃত্যুর 5 দিন পরে আমরা সবাই বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার কিছুদিন পরে আমার এবং তাসফিয়ার বিয়ের তারিখ ঠিক করে আব্বু। আগামীকাল ইরার জন্মদিন, সেই অনুষ্ঠানে জানিয়ে দেওয়া হবে বিয়ের দিন তারিখ। সবাই মিলে ইরার জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান শুরু করলো। এরপরে আব্বু সবার উদ্দেশ্য করে বলল, আগামী 3 দিন পরে আমার ছেলের বিয়ে, আপনারা সবাই সেদিন আমন্ত্রিত থাকবেন। আব্বুর কথা বলার পরে আমি সকলের উদ্দেশ্য করে বললাম, আপনারা সবাই জানেন আমি কার ছেলে, তবে আমি কি করি তা কেউ জানে না। আমি আজ আপনাদের কাছে সব বলছি একটিমাত্র মানুষের অনুরোধে, সেই মানুষটি হলো আমার বাবা। আপনারা আজ পর্যন্ত দেশের টপ ব্যবসায়ীদের ভিতরে যিনি দ্বিতীয়, তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, তবে আপনারা আজ তাকে দেখবেন। সেই মানুষটি আর কেউ নয়, স্বয়ং আমি হলাম দেশের টপ ব্যবসায়ীদের ভিতরে দ্বিতীয়। আমার কথা শুনে আমার আব্বু আম্মু ভাইয়া ভাবি সহ এখানে উপস্থিত সকলেই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমার আর একটি পরিচয় আছে, সেটি হলো একজন বড় ডাক্তার। আমার লাইফ পার্টনার তাসফিয়াও একজন বড় ডাক্তার। আমার কথা শুনে সবাই একের পরে এক শক খাওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে। আমি আরও অনেক কথা বলে উপরে চলে আসি। তোমার জীবনে তুমি যা নিয়ে কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো, এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে, তাহলে জীবনে সাফল্য অর্জন করতে পারবে। তবে অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। জীবনটা আসলে কোনো কিছু পাওয়ার এবং থাকার জন্য নয়, বরং এটা হলো বিলিয়ে দেওয়ার জন্য। বলতে বলতে বিয়ের দিন চলে আসলো। আজ আমার আর তাসফিয়ার বিয়ের কাজ ইসলামিক নিয়মকানুন অনুযায়ী সম্পন্ন হলো। বাসর ঘরে প্রবেশ করার সময় আবির বলল, বন্ধু, রাতে বিড়ালটা কিন্তু মারিস। এই কথা বলে আমাকে রুমের ভিতরে ঢুকিয়ে দিল। আমি রুমে প্রবেশ করে ভাবছি, এই বিড়ালটা আবার আসলো কই থেকে বাসর ঘরে? তোর যা হবার হবে, তবে বাসরাতে বিড়াল মেরে মার্ডার কেসের আসামি হওয়া যাবে না। তারপরে বাকিটা ইতিহাস।